সিরাজ আর তার স্ত্রী ফারিয়ার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ মুখে তালাক দিয়ে বসে। পর মুহূর্তেই মুখে হাত চাপা দেয় সে। রাগে বহিঃপ্রকাশ ঘটাতে একে বলে ফেলল সে। অপরদিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফারিয়া। কথাটা উচ্চারণ করার পর মুহূর্তেই যেন নিজের কানে নিজের কথায় বিশ্বাস করতে পারছিল না সে। চোখ মেলে তাকিয়ে রইল ফারিয়ার দিকে। ফারিয়ার মুখের সব রং এক মুহূর্তেই ফিকে হয়ে গেছে, চোখে বিস্ময়, ঠোঁট কাঁপছে। আর সিরাজ পর মুহূর্তে মুখে হাত চেপে ধরল। একি কইল সে, একি বলল। রাগের মুহূর্তে নিজের জিভের উপর কোনো নিয়ন্ত্রণই রাখতে পারেনি সিরাজ। অবাক ফারিয়া তাকিয়ে আছে তার দিকে, চোখে একরাশ অবিশ্বাস আর বুক ভাঙা কষ্ট। দুজনেই চুপ, দুজনেরই যেন নিজেদের মনের ভেতর একটা ঝড় বয়ে যেতে চলেছে। কিছু শব্দহীন ঝড় ভাঙনের পূর্বাভাস। নিজেকে ধাতস্থ করে ছুটে আসে ফারিয়ার কাছে, দু হাতে ফারিয়ার কাঁধ চেপে ধরে বলল, কিছু হয়নি, রাগের মাথায় বলে ফেলেছি, এগুলো মাথায় নিও না। সিরাজের হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে ফারিয়া চোখের পানি ফেলে বলল, একদম ছোবেন না আমাকে। এই মুহূর্ত থেকে আপনি আমার কাছে একজন পরপুরুষ। এই 2টা বছর আপনার মায়ের সমস্ত অত্যাচার সহ্য করেছি শুধুমাত্র আপনাকে ভালোবেসে, আর আপনি এই প্রতিদান দিলেন। সিরাজ থমকে গেল। ফারিয়ার কণ্ঠে যে কঠিন দৃঢ়তা, এতদিনে সে কখনো দেখেনি। সে দুপা এগিয়ে আবার ফারিয়াকে ছুতে চাইল, কিন্তু ফারিয়া এক পা পিছিয়ে গেল। তার চোখ দুটো ভেজা, কিন্তু দৃষ্টিতে যেন আগুন ঝলছে। ফারিয়া কাপা কণ্ঠে আবারও বলল, আপনার মায়ের অত্যাচারকে সহ্য করেছি, নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছি, সবকিছু মেনে নিয়েছি শুধু আপনাকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আপনি রাগের মাথায় যে জিহ্বা এত সহজে তালাক উচ্চারণ করতে পারে, তার কাছে আর কিছুই আশা করি না আমি। সিরাজ বিছানায় বসে পড়ল ভেঙে পড়া এক মানুষের মতো। মাথা দু হাতে চেপে ধরল সে। তার গলা কাঁপছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও বলল, আমি তোমায় ছাড়া বাঁচবো না ফারিয়া, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি ভেবে কিছুই বলিনি, ভুল করেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ফারিয়া ঠান্ডা গলায় উত্তর দিল, ভুল? এই ভুলের পরিণতি ইসলামে কতটা গুরুতর সেটা জানেন আপনি? 3 বার নয়, 2 বার উচ্চারণ করলেই তা কতটা ভয়াবহ তা কি বুঝেন? আবেগের বশে মুখে চলে আসা শব্দ আল্লাহর কাছে রসিকতা নয় সিরাজ। তারপর ফারিয়া এদিক সেদিক তাকিয়ে দ্রুত খাটের পাশে রাখা নিজের ফোনটা বের করলো। কাপা আঙুলে বাবার নাম্বারটা ডায়াল করতে গেল। ঠিক তখনই সিরাজ ঝাঁপিয়ে পড়ে ফোনটা ছিনিয়ে নিল তার হাত থেকে। কলটা কেটে দিল মুহূর্তেই। ফারিয়া শোনো প্লিজ, আমি বলছি তো এটা রাগের মাথায় হয়ে গেছে। তুমি যদি এখন তোমার বাবাকে বলো তাহলে ব্যাপারটা আরো বড় হয়ে যাবে। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। বলতে বলতে সিরাজের গলা কেঁপে উঠল। ফারিয়া অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে রইল সিরাজের দিকে। তার গলার স্বর কঠিন, চোখ দুটো রক্তবর্ণ, তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আপনার জন্য আজ আমি নিজের সম্মানও বিসর্জন দেব? আমি কি এতটাই তুচ্ছ আপনাদের কাছে? সিরাজ ব্যাকুল হয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আমি তোমাকে হারাতে চাই না ফারিয়া, প্লিজ এই একবার আমাকে ক্ষমা করে দাও। আমি কসম করে বলছি আর কখনো এমন কিছু হবে না। কিন্তু ফারিয়া নির্দয় চোখে তাকিয়ে বলল, ভালোবাসা যদি সম্মানহীন হয় তা ধরে রাখার কোনো মানে হয় না সিরাজ। আমি নিজেকে আর ছোট করব না। তার কণ্ঠে ছিল এক অনড় সিদ্ধান্তের দৃঢ়তা। তারপর সে শক্ত হাতে সিরাজের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। সিরাজ তাকে আটকাতে গিয়ে আবারও বলল, শোনো না, খালুকে কিছু বলো না, আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি। আমি চাই না কেউ জানুক। ফারিয়া ফুপিয়ে কেঁদে উঠল। এবার গলার স্বর ভেঙে গেল। নিজের মুখে তালাক দিয়ে এখন লুকাতে চাইছেন? আপনার ইজ্জত রাখতে আমি নিজের ইজ্জত বিসর্জন দেব না। ফোনে আবার বাবার নাম্বার ডায়াল করলো ফারিয়া। সিরাজ স্তব্ধ হয়ে বসে রইল মেঝেতে, চোখে হতাশার ছায়া নিয়ে। কি ভেবে আবারও ফারিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এবার কণ্ঠস্বর পাল্টে বলল, কাউকে কিছু বলতে পারবে না তুমি, আমি বলতে দিব না। ফারিয়া আবারও ফোন নিতে চাইল, কিন্তু সিরাজের বলিষ্ঠ দেহের সাথে পেরে উঠল না। তারপর ফারিয়া দ্রুত চোখের পানি মুছে একরাশ কঠিন সিদ্ধান্ত নিয়ে বলল, আমি এখানেই এই সম্পর্ক শেষ করছি। আমার আত্মমর্যাদা আপনাদের সংসারে আরো ক্ষতবিক্ষত হোক তা চাই না। সে দ্রুত আলমারি খুলে কয়েকটা দরকারি জামা কাপড় ব্যাগে ভরে নিল। সিরাজ ছুটে এলো, ব্যাগটা ফারিয়ার হাত থেকে টানতে চাইল, কিন্তু ফারিয়া এবার কঠিন এক দৃঢ়তায় হাত সরিয়ে নিল।
আরো দ্বিগুণ রাগ নিয়ে বলল, যদি সামান্যতম সম্মান থাকে আমার প্রতি, তাহলে আমাকে থামানোর চেষ্টা করবেন না। আমি চলে যাচ্ছি। এর মধ্যে সিরাজের মা বাড়িতে ফিরলেন। তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন। ঘরে ঢুকেই দেখলেন অদ্ভুত এক দৃশ্য। ফারিয়া কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছে, আর সিরাজ ব্যাকুল মুখে তাকে থামাতে চাইছে। গম্ভীর কণ্ঠে গলা চড়িয়ে বললেন সিরাজের মা, এ কি হচ্ছে এখানে? শাশুড়ি মায়ের কথা শুনতে পেয়ে এতক্ষণে নিজের রুম ছেড়ে বেরিয়ে আসে সিরাজের বড় ভাইয়ের বউ। এতক্ষণ রবি বসে সবকিছুই শুনেছে সে, কিন্তু বেরিয়ে আসেনি। দেবর আর তার বউয়ের ঝগড়া শুনতে বেশ লাগছিল তার। এখন শাশুড়ি মায়ের গলা শুনে বেরিয়ে আসে। এদিকে ফারিয়া কোনো উত্তর দিল না, চোখ মুছে ব্যাগের চেন টানল। সিরাজ অসহায়ভাবে তাকিয়ে রইল মায়ের দিকে। মা, ফারিয়া চলে যেতে চাইছে। সংক্ষেপে সবটা মাকে বলল সিরাজ। সিরাজের মা মুহূর্তেই পরিস্থিতির গাম্ভীর্য বুঝলেন। তার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। তিনি গর্জে উঠে বললেন, চলে যেতে চাইছো মানে? এত সাহস কোথা থেকে পেলে? দুদিনের মেয়ে হয়ে এখন আমাদের মান সম্মান নষ্ট করতে চাও? তারপরে তিনি ফারিয়ার দিকে এগিয়ে এলেন, বললেন, এই ঘরে তোমাকে বিয়ে করে এনেছে আমার ছেলে। এই ঘর ছেড়ে যাওয়ার সাহস দেখাচ্ছ, তাও এমন ছোট্ট একটা কারণে? ফারিয়া মুখ তুলে তাকালো, চোখে বিস্ময় আর ক্ষোভ। তবুও শান্ত গলায় উত্তর দিল, 3 তালাক আপনার ছেলে মুখে উচ্চারণ করেছে। ইসলামে এটার কি মানে সেটা নিশ্চয়ই আপনিও জানেন। এই ঘরে আমার আর কোনো অধিকার নেই। সিরাজের মায়ের মুখে কিছুক্ষণ কথা আটকে রইল। তারপর জিভ আর গোড়ামিতে ফেটে পড়লেন তিনি। রাগের মাথায় একটা কথা বেড়ে গেলে কি ঘর ভেঙে যাবে? এক কথা তালাক হয় না, বুঝেছো? আজকালের মেয়েরা একটু হলে নিজের ইজ্জত, নিজের সম্মান এইসব মুখে আনে। বিয়ে টিকিয়ে রাখতে জানতে হয়, ছাড়াছাড়ি করতে নয়। ফারিয়া এবার কঠিন হয়ে বলল, আপনার ছেলের বলা কথা যদি তুচ্ছ হয়, তাহলে আমার চোখের জলও তুচ্ছ ভাবুন। আমি কোনো তর্কে যাব না। আমি শুধু নিজের সম্মান রক্ষা করতে চাই। আমি এত কথা শুনতে চাই না তোমার থেকে। এসব নাটক বাদ দিয়ে যাও, গিয়ে রান্না বসাও। ফারিয়া তার ছেলের হাসি হাসে। তাকে কাজের জন্য প্রয়োজন তাদের, তাছাড়া আর কিছু নয়। বোনকে অগাধ বিশ্বাস করে একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন শাহানা বেগম। ভাবেননি আপন বড় বোনের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এমন নির্মম রূপ। ফারিয়ার বিয়ের কয়েক মাস পরই সিরাজ বিদেশে চলে যায়, আর তখনই শুরু হয় ফারিয়ার দুর্বিষহ দিনগুলো। সিরাজের অনুপস্থিতিতে তার মা অর্থাৎ ফারিয়ার খালার অত্যাচার দিনে দিনে বাড়তে থাকে। কখনো রান্নায় সামান্য ভুল হলে গালিগালাজ, কখনো ভর দুপুরে কাজের বাহানায় বিশ্রাম না দেয়া, আবার কখনো অকারণে অপমান। ফারিয়া মনের কষ্টে কাঁদত, কিন্তু সিরাজকে কিছু বলতো না। ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে। স্বামীকে কষ্ট দিতে চায়নি কখনো। ফোনে কথা বলার সময় ফারিয়া হাসি মুখে কথা বলতো, চাপা দুঃখ লুকিয়ে রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কৃত্রিম হাসিও ফিকে হতে শুরু করেছিল। মাঝে মাঝে কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠত, অজান্তেই চোখের কোণা ভিজে উঠত। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ফারিয়া তার শাশুড়ির কথা বললে উল্টো সিরাজ রেগে কল কেটে দিত, কারণ আগেই সিরাজের মা তার কানে নানান উল্টোপাল্টা কথা ঢালতে শুরু করে। ফারিয়া ঠিক মতো কাজ করে না, আমাদের অপমান করে কথা বলে। শখ করে ছেলের বউ করে নিয়ে এসে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সিরাজ শুরুতে বিশ্বাস করতে চায়নি, কিন্তু দিনের পর দিন যখন একই কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে, তখন মায়ের কথাতেই সন্দেহের বিষবৃক্ষ গেঁথে গেল মনে। ফারিয়ার নিষ্পাপ চোখের ভাষা পড়ার চেষ্টা না করেই সে মায়ের কথাকে সত্যি ভেবে নিল। ফলে হঠাৎ করে সিরাজ ফোনে কথা বলা কমিয়ে দিল। অনেকদিন ফোন না করলে ফারিয়া নিজেই ফোন করত, আর সিরাজ বিরক্ত স্বরে বলতো, ব্যস্ত আছি, পরে কথা বলবো। ফারিয়ার বুকের ভেতরটা তখন মুচড়ে উঠত। স্বামীর কাছে একটু ভালোবাসার আশ্রয় খুঁজেছিল সে, কিন্তু সেই মানুষটি আজ অবহেলার দেয়াল তুলেছে তার সামনে। একে তো সংসারের নিত্যদিনের অশান্তি, তার উপর স্বামীর এমন ব্যবহারে ফারিয়া ভেঙে পড়ল আরো বেশি। কান্না আর আড়াল করা কষ্টের মাঝে চলছিল তার দিনগুলি। মাঝরাতে বিছানায় চুপি চুপি কাঁদত, মনে মনে দোয়া করত, আল্লাহ আমাকে সবর দাও, আমাকে সহ্য শক্তি দাও। যখনই ফারিয়া বাবার বাড়ি আসতো, মায়ের কাছে বসে চোখের জল ফেলে সমস্ত কষ্টের গল্প শোনাতো। মায়ের বুকটা ফেটে যেত কষ্টে, কিন্তু শাহানা বেগম লোক লজ্জার ভয়ে শক্ত মুখ করে বলতেন, ভাগ্যে আছে মা, কি করবি?
মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, এখন যদি ছাড়াছাড়ি হয়ে যায় আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাবো কিভাবে? আমারই তো আপন বোন, কে জানে কার মনে কি আছে। আগে যদি জানতাম তোকে ওই বাড়িতে বিয়ে দিতাম না। মায়ের কথায় ফারিয়া যেন আরো অসহায় হয়ে যেত। ভেতরটা চিৎকার করে উঠত, কিন্তু মুখে কিছু বলতো না। চোখের পানি লুকিয়ে আবার ফিরে যেত সেই বাড়িতে, আবারও সহ্য করত সব অপমান, সব যন্ত্রণা, শুধু এই আশায় যে একদিন বোধহয় সত্যি সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না। দিনের পর দিন, বছর পর বছর ফারিয়ার আত্মমর্যাদা ভাঙতে ভাঙতে একদিন একেবারে চুরমার হয়ে গেল। সিরাজের অবহেলা, মায়ের বিষাক্ত কথা আর সংসারের নির্যাতন মিলে ফারিয়াকে শেষ করে দিল ধীরে ধীরে। ভেতরটা মৃত একটা শরীরে পরিণত হচ্ছিল। আর আজ সে চাপা ব্যথা, জমে থাকা সব অসম্মান আর অবহেলার পাহাড় এক ঝড়ের মতো ফুঁসে উঠেছে। একটা শব্দের ভেতর দিয়ে সবকিছু শেষ করে দিয়েছে সিরাজ নিজেই, তালাক দিয়ে। এখন আর কোনো মানিয়ে নেওয়া নেই, এখন আর কোনো লোক লজ্জার হিসাব নেই। ভাঙা সম্পর্কের শেষ সীমানায় দাঁড়িয়ে ফারিয়া আজ নিজের অস্তিত্বটাকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু সিরাজ কিছুতেই ফারিয়াকে যেতে দিচ্ছে না। তাছাড়া ফারিয়ার ফোনটাও দিচ্ছে না। সিরাজের মা বিরক্ত হয়ে বললেন, এই মেয়েকে যেতে দে সিরাজ, তোর জন্য অনেক ভালো বউ খুঁজে এনে দেব। এমন পরিস্থিতিতে মায়ের এমন কথায় রেগে যায় সিরাজ। ধমকের স্বরে বলল, অনেক হয়েছে মা, তুমি আর কিছু বলতে এসো না। এক হাতে তালি বাজে না কখনো। আমি এখন বুঝতে পারছি আজকে তোমার জন্যই সবকিছু হয়েছে। আমাকে উল্টাপাল্টা কথা বলে মেজাজ খারাপ তুমি করেছো। সিরাজের কথা শুনে তার মা যেন হতভম্ব হয়ে গেলেন। এমন করে তো কখনো কথা বলেনি তার ছেলে। গলা স্বর কঠিন ছিল, চোখ দুটো রাগে টকটক করছিল। ফারিয়া বিস্ময়ে তাকিয়ে রইল সিরাজের দিকে। এতদিন পর হলো সত্যটা এক মুহূর্তে বেরিয়ে এসেছে, কিন্তু এখন আর কিছুতেই মনের ক্ষত সেরে উঠবে না তার। ভেঙে যাওয়া ভরসা আর ফিরে আসবে না। সিরাজ এবার ব্যস্তভাবে ফারিয়ার হাত ধরে বলল, ফারিয়া প্লিজ যেও না, ভুল হয়ে গেছে, সব ঠিক করে নিব। তোমার কাছে কথা দিচ্ছি, আজ থেকে কিছুই আগের মতো থাকবে না। ফারিয়া নির্লিপ্ত ভঙ্গিতে হাত সরিয়ে নিল। চোখের কোণে শুকিয়ে যাওয়া জল, ঠোঁটে কঠিন এক রেখা, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে যতই জোড়া দেন দাগ থেকেই যায়। সিরাজ, আজ যদি আপনি নিজের ভুল বুঝতে পারেন তাহলে সেটাই আপনার শিক্ষা, কিন্তু আমার জন্য দেরি হয়ে গেছে। আমি আর এই অসম্মানের জীবনে ফিরতে পারবো না। কিন্তু সিরাজ নাছোড়বান্দা, কিছুতেই ফারিয়াকে ছাড়বে না। মনে হচ্ছিল যেন এতদিনের জমে থাকা ভালোবাসা একসাথে উতলে উঠেছে। এরই মধ্যে সিরাজের ভাবি এগিয়ে এসে বলল, আমি ফারিয়াকে বুঝিয়ে বলছি, তুমি রুমে চলে যাও। সিরাজ যেন এক টুকরো আশার আলো দেখতে পেল। না চাইতো মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। অথচ রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই তার ভাবি এমনভাবে জোরে জোরে বলল যেন সিরাজ স্পষ্ট শুনতে পায়, মানুষ মাত্রই ভুল করে, আর যে ক্ষমা যে করতে জানি সেই মহৎ। এরপর ফিস ফিস করে ফারিয়াকে বলল, আমার ফোন দিয়ে তোমার বাবাকে কল করো, বলো এসে তোমাকে নিয়ে যেতে, তাহলে এই ছেলে কিছুতেই তোমাকে ছাড়বে না। নিজের সম্মান বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ভাবির কথা শুনে প্রথমে ফারিয়া কিছুটা অবাক হয়ে গেল, পরে মনে মনে একরকম তার ছেলের হাসি হাসল। এই মহিলা যিনি কখনো তাকে আপন করে নেননি, বরং শাশুড়ির কান ভরে ফারিয়াকে নানাভাবে কষ্ট দিয়েছে, আজও চাইছে ফারিয়া যেন দ্রুত এ বাড়ি ছেড়ে চলে যায়। তবে অবাক করা ব্যাপার, নিজের অজান্তেই হয়তো তার ভালো চাইছে। ফারিয়া আর দেরি করল না, চুপচাপ ভাবির হাত থেকে ফোনটা নিল, কিন্তু বাবাকে কল দিতে গিয়েও হাত থমকে গেল। চোখের সামনে ভেসে উঠল বাবার শান্ত মুখ, মায়ের ভীত দৃষ্টি। এভাবে হঠাৎ চলে গেলে কি বলবে সবাই? মনে মনে দ্বিধা জাগলো তার। ভাবি আবার ফিসফিস করে তাগাদা দিল, তাড়াতাড়ি করো, এই ছেলে একেবারে পাগল হয়ে গিয়েছে, যে কোনো সময় চলে আসতে পারে। হাত কাঁপলেও ফারিয়া অবশেষে বাবার নাম্বারে ডায়াল করলো। ফারিয়ার বাবা কল রিসিভ করতেই বলল, আব্বু, তুমি এক্ষুনি একবার এখানে আসতে পারবে? ভীষণ দরকার ছিল। ওপাশ থেকে বাবার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, তাই বাবাকে শান্ত রাখতে ফারিয়া বলল, না কিছু হয়নি, প্লিজ আসো।
মেয়ে যতই না করুক কিছু তো একটা হয়েছে, এই ভেবে চিন্তায় পড়ে গেলেন মতিন সাহেব। তবে দ্রুত আসার প্রস্তুতি নিতে শুরু করেন। এদিকে কল কেটে ফারিয়া ফুপিয়ে উঠল না, নিজেকে শক্ত রাখলো। জানালার বাইরে তাকে নির্লিপ্তভাবে আকাশের মেঘ দেখল, বাতাসে ঝড়ের পূর্বাভাস। ঠিক তার নিজের জীবনেও যেন এক ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ দরজার আড়াল থেকে সিরাজের নিঃশব্দ পায়ের শব্দ পেল। ছেলেটা যেন গোপনে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন ফারিয়া তাকে আরেকবার সুযোগ দেবে। কিন্তু ফারিয়া আজ দিল। আর কোনো ভুল নয়, আর কোনো আবেগের জায়গা নয়। মতিন সাহেব আসতে আসতে রাত 8টা বেজে গেল। এসেই মেয়ের শুকনো চোখ মুখ দেখে আন্দাজ করে ফেললেন মেয়ে তার ভালো নেই। কিন্তু ঠিক কি হয়েছে? আশেপাশে নজর বুলিয়ে দেখলেন সোফার এক কোণায় 2 হাতে মুখ ঢেকে বসে আছে সিরাজ। এখানে আর কেউ নেই। ফারিয়া বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে, চোখের পানিগুলো বাঁধ মানে না কিছুতেই। মতিন সাহেব বিচলিত হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে। সিরাজ এবার মুখ তুলে তাকায়, দাঁড়িয়ে অসহায়ভাবে তাকায় বাবা মেয়ের দিকে। ফারিয়া ভাঙা গলায় বলল, আমার আর সংসার করা হলো না আব্বু, সিরাজ আমাকে তালাক দিয়েছে। মতিন সাহেব যেন আকাশ থেকে পড়লেন। কিছুক্ষণ শব্দহীনভাবে ফারিয়ার কথা গিললেন তিনি। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল, মাথার ভেতর শব্দ করছে। বিশ্বাস করতে পারছে না, তবু ঠোঁট কাঁপতে কাঁপতে বললেন, কি বলছিস ফারিয়া? তালাক? সিরাজ, এটা সত্য? তুমি? সিরাজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার নীরবতাই যেন সব সত্য করে দিল। মতিন সাহেব চোখ মেলে তাকালেন সিরাজের দিকে, কণ্ঠে অসীম ক্লান্তি আর কষ্ট মিশিয়ে বললেন, কি ভেবেছো একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলে সব শেষ হয়ে যাবে? এত অমানুষ তুমি, জানা ছিল না তো? আমি আমি আর পারছি না চাপে থাকতে। অনেকদিন ধরেই আমাদের মধ্যে সমস্যা হচ্ছিল, তাই আজ রাগের মাথায় বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন। সিরাজ দ্রুত পায়ে এসে মতিন সাহেবের হাত দুটো ধরে আবারও বলল, বিশ্বাস করুন, আমি ইচ্ছাকৃতভাবে বলিনি, মুখ ফসকে বেরিয়ে এসেছে। আমি এই তালাক মানি না। আমি ফারিয়াকে কিছুতেই ছাড়তে চাই না খালু। মতিন সাহেব চোখ বন্ধ করে ফেললেন, বুকের গভীরে একটা দীর্ঘশ্বাস চেপে ধরলেন। আবার চোখ মেলে ফারিয়ার মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে বললেন, চল মা, এখানে আর থাকার কিছু নেই। সিরাজের মা এতক্ষণে বেরিয়ে আসেন, এসে বলেন, রাগের মাথায় বলে ফেলেছে, এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন বুঝতে পারছি না। কাজী এনে আবার বিয়ে পড়িয়ে দিলেই হবে। সিরাজের মায়ের কথায় মতিন সাহেবের রাগ আরো বেড়ে গেল। কণ্ঠ কঠিন অথচ সংযত সুরে বলেন, ইসলামের তালাকের বিষয়টাকে এত তুচ্ছ করে দেখার অনুমতি কোথায় দেওয়া হয়নি। 3 বার তালাক উচ্চারণ করলে বন্ধন চিরতরে ছিন্ন হয়, সেটা কি আপনি জানেন? সিরাজের মা একটু বিচলিত হলেন, কিন্তু তবুও বললেন, রাগের মাথায় একটা কথা বেড়ে গেছে, তার জন্য মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছেন? মতিন সাহেব এবার গলা শক্ত করে বললেন, আমার মেয়েকে নিয়ে আপনার আর ভাবতে হবে না। আমার মেয়ের জীবন আপনি বা আপনার ছেলে খেলা মনে করছেন নাকি? যখন খুশি বিয়ে, যখন খুশি তালাক, এটা কি মজা? না বোন, আমার মেয়ে আর এই সংসারে ফিরবে না। ওর একটা আত্মসম্মান আছে। ফারিয়া তখন বাবার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে বাবার শক্ত ভাষায় আশ্রয় খুঁজে পাচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলোও যেন কিছুটা শান্ত হলো। সিরাজের মা অসহায় চোখে ছেলের দিকে তাকালেন। সিরাজ এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে, তার মধ্যে কোনো প্রতিবাদ নেই, কোনো অনুশোচনাও যেন মুখে ফুটে বের হতে পারে না। মতিন সাহেব আর একটি মুহূর্তেও সেখানে দাঁড়াতে রাজি নন। ফারিয়ার হাত শক্ত করে ধরে বেরিয়ে যেতে চাইলে সিরাজ আবারও অনুরোধ করে বলল, আমাকে একটা সুযোগ দিন খালু। আমি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসতেছি। উনি যেই ফয়সালা দিবেন আমি মেনে নিব। মতিন সাহেব থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য ফারিয়ার দিকে তাকালেন। ফারিয়ার চোখে স্পষ্ট অনীহা, কষ্টে জর্জরিত সেই চোখ দুটো যেন বলছে আর নয়। তবুও অভিভাবক হিসেবে মতিন সাহেব আবেগকে সংবরণ করে দৃঢ় গলায় বললেন, ঠিক আছে ইমাম সাহেব, আসুন, তার কথাই চূড়ান্ত হবে। কিন্তু মনে রেখো, যাই হোক, আমার মেয়েকে এখানে আর থাকতে দিচ্ছে না। সিরাজ হাঁপাতে হাঁপাতে বেরিয়ে গেল ইমাম সাহেবকে আনতে। বাড়িতে চাপা উত্তেজনা। ফারিয়া বাবার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইল। তার ভেতরেও ঝড় বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, গম্ভীর চেহারার এক ইমাম সাহেব সিরাজের সাথে ঘরে ঢুকলেন। ঘরের ভিতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ফারিয়া সহ মহিলারা বড় করে ঘোমটা টেনে একটু আড়ালে দাঁড়িয়ে রইল। ইমাম সাহেব আসন গ্রহণ করে শান্ত গলায় বললেন, কি বিষয় বলুন।
সিরাজ কাপা গলায় সব খুলে বলল কিভাবে রাগের মাথায় 3 তালাক উচ্চারণ করেছে এবং এখন তা ফিরিয়ে নিতে চায়। ইমাম সাহেব পুরো বিষয় শুনে কিছুক্ষণ চুপচাপ রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে বলেন, ইসলামে তারা খুব সহজ কোনো বিষয় নয়। আবার এটাকে ছেলে খেলা নেওয়াও বাবা গুনাহ। যদি 3 বার তালাকের শব্দ স্পষ্টভাবে উচ্চারিত হয়ে থাকে তবে বিবাহ বন্ধন ইতিমধ্যেই শেষ। ঘরে নেমে এলো ভারী নীরবতা। আরো স্পষ্টভাবে বোঝাতে ইমাম সাহেব রেফারেন্স সহ বললেন, ইসলামী শরিয়া মতে তালাক হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করে চূড়ান্ত পদক্ষেপ। দাম্পত্য জীবনের সমস্যা জটিল হয়ে পড়লে এবং সমস্যা নিরসনের আর কোনো উপায় না থাকলে তা থেকে নিষ্কৃতির পথ মাত্র। তাই তালাকের ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দেওয়া, কথায় তালাক দেওয়া অন্যায়, তাই এর থেকে বেঁচে থাকা কর্তব্য। আর তালাক যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, তাই কেউই এই ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল পন্থায় তা প্রয়োগ করলে সে একদিকে যেমন গুণাগার হবে, অন্যদিকে তালাকও কার্যকর হয়ে যাবে। তাই কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, জেনে হোক অথবা না জেনে, রাগের মাথায় হোক অথবা ঠান্ডা মাথায়, তাহলে 3 তালাক কার্যকর হয়ে সংসার বিচ্ছেদ হয়ে যাবে। এরপর থেকে 3 তালাক প্রাপ্তির স্ত্রীর সাথে পরস্পর দেখা সাক্ষাৎ ও মেলামেশা এবং ফোনে যোগাযোগ রাখা সম্পূর্ণ অবৈধ ও হারাম। 3 তালাকের পরও একত্রে বসবাস করা, বৈবাহিক সম্পর্ক অটুট রাখা সুস্পষ্ট ব্যভিচার বললে গণ্য হবে। ফলশ্রুতিতে এই অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলে বাচ্চার বংশ পরিচয় বাবার থেকে প্রমাণিত হবে না, বরং ওই সন্তানকে জারজ সন্তান বলা হয়। আর শরীয়ত নির্ধারিত উত্তরাধিকারী উক্ত জারজ হবে না। জারজ সন্তানের নিসবত হয় তার মায়ের দিকে। সেই হিসাবে পরিচয়ের ক্ষেত্রে বাবার বদলে শুধু মায়ের নাম ব্যবহার করতে পারবে। জেনে বা না জেনে কেউ এরূপ করে থাকলে এখন করণীয় হচ্ছে দ্রুত আলাদা হয়ে যাওয়া এবং এতদিন অবৈধ সংসার করার কারণে আল্লাহ তাআলার দরবারে উভয়কে খাঁটি মনে তওবা ইস্তেগফার করতে হবে। 3 তালাক প্রাপ্তা নারী ইদ্যত, 3 তালাকের পর থেকেই নারীর ইদ্যত শুরু হয়ে যায়। এরপর ইমাম সাহেব চলে গেল। মতিন সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, গম্ভীর মুখে বললেন, আল্লাহর বিধানে আমার সন্তানের জন্য যথেষ্ট। আমার মেয়ে অপমানিত হয়ে আবার এই সংসারে ফিরবে না। চল ফারিয়া। ফারিয়া চোখের পানি মুছে বাবার হাত ধরল। শেষবারের মতো এই বাড়ির দেয়ালগুলোর দিকে তাকালো। কত স্বপ্ন বোনা ছিল এখানে, অথচ সব ভেঙে গেল এক নিমিষে। বুক ভরা কষ্ট নিয়েও শক্ত পায়ে এগিয়ে গেল নিজের সম্মান আর নতুন জীবনের পথে। পেছনে পড়ে রইল কিছু অবহেলিত সম্পর্কের ভাঙা টুকরো। ফাঁকা ঘরে একা দাঁড়িয়ে রইল সিরাজ, অনুতাপে ভেঙে পড়া এক মানুষের প্রতিচ্ছবি হয়ে। চারদিক জুড়ে নেমে এসেছে শুনছার নীরবতা। রাত গড়াচ্ছে দ্রুত, যেন সময়ও হাঁপিয়ে উঠেছে শোকের ভারে। দুপুর থেকে কেউ মুখে কিছু তোলেনি। খিদের যন্ত্রণায় শরীর কাঁপছে সিরাজের মায়ের, তবুও মুখে কিছু বলেননি এতক্ষণ। অবশেষে শক্ত হয়ে উঠে বড় ছেলের বউ রিনার ঘরে গেলেন তিনি। ক্লান্ত গলায় বললেন, শাহিনা বেগম, বড় বউ, রান্নাটা বসিয়ে দিও। সবাই দুপুর থেকে না খেয়ে আছি, আমার শরীরটা ভালো লাগছে না। রিনা তখন ঠোঁট বাঁকিয়ে গলা উঁচু করে বলল, এতদিন তো ফারিয়ে সবকিছু কেটে ধুয়ে ঠিক করে দিত, আমি শুধু রান্না করতাম। এখনো যখন নাই আপনি সব ঠিকঠাক করে দেন, তারপর আমি রান্না করব। এই কথা শুনে শাহিনা বেগম যেন বিষ খেয়ে বসেন, চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, তুমি আমাকে কাজের হুকুম দিচ্ছ? এত বছর সংসারে আছো, কখনো কি আমাকে এসব করতে দেখেছো? রিনা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, আপনি এতদিন করেন নাই, তাই বলে কি এখন পারবেন না নাকি? আপনি সবকিছু গুছিয়ে দিলে তবেই রান্না করব, না হলে আমি পারবো না। ঘরে যেন থমকে গেল বাতাস। রাগে থরথর করে কাঁপতে লাগলেন শাহিনা বেগমের গলা। পেটে খিদা, অবহেলার তীব্র কাটা সব মিলিয়ে যেন এক অপার ক্লান্তি ছড়িয়ে পড়ল বাতাসে। শাহিনা বেগম চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। রিনার চোখে মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, যেন স্বাভাবিক কথাবার্তা বলছে। বুকের ভেতর হাহাকার করে উঠল শাহিনা বেগমের। তিনি ধীরে ধীরে ফিরে এলেন নিজের ঘরে। দরজাটা বন্ধ করে থম মেরে বসে রইলেন কিছুক্ষণ। এরপর ধরা গলায় বললেন, আমার সংসারটা কি ফারিয়ার ভরসায় ছিল? এরপর দরজাটা খুলে বেরিয়ে এলেন রান্নাঘরের দিকে।
কোনো শব্দ না করে ধুয়ে ফেললেন ডাল, চাল, সবজি। হাঁড়িতে পানি তুলে চুলায় চাপালেন। রিনা তখন পাশের ঘর থেকে উকি দিয়ে দেখে বলল, সবকিছু ঠিক করেছেন, এবার দিন আমি রান্না করে ফেলি। শাহিনা বেগম কিছু বললেন না, শুধু মুখ ফিরিয়ে শান্ত গলায় বললেন, আজ আমি নিজেই করব, এখনো আমি মরিনি। রিনার মুখে কোনো কথা থাকলো না। শাহিনা বেগম রান্নায় মন দিলেন। প্রতিটি নাড়াচাড়ায় যেন এক ধরনের রাগের ছাপ। রাত 11:30টার দিকে মূল ফটকের দরজায় শব্দ হলো। একটু পরেই ঘরে পা রাখলেন মতিন সাহেব, সঙ্গে ফারিয়া। দরজা খুলে চমকে উঠলেন শাহিনা বেগম। এই তো সন্ধ্যায় তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলেন মতিন সাহেব, কিছু বলেও যায়নি। আর এখন একেবারে অপ্রত্যাশিতভাবে মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। ফারিয়া, বিস্ময়ে বলে উঠলেন তিনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। ক্লান্ত ফ্যাকাশে মুখ, তবে চোখে ভরপুর শান্তি আর মায়ের মুখ দেখার আনন্দ। ওদিকে ফারিয়ার ছোট্ট ভাই বোনেরা দৌড়ে এলো তার দিকে। আপু, ছোট বোনটা ফারিয়ার হাত ধরে বলল, আপু কেমন আছো? তুমি আসবে আগে বলনি কেন? তাহলে আম্মু তোমার জন্য অনেক কিছু রান্না করে রাখতো। ফারিয়া হেসে তাদের জড়িয়ে ধরল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আনন্দে। মায়ের কোলে ফিরে আসার যে শান্তি, তা কোনো শব্দে বোঝানো যায় না। শাহানা বেগম অস্ফুট কণ্ঠে বলেন, তুই হঠাৎ এই রাতে? মতিন সাহেব শুধু বললেন, সব কথা পরে বলবো, আগে একটু বিশ্রাম নিক। স্বামীর কথায় শাহানা বেগম তখন আর কিছু বলেননি ঠিকই, তবে মনের ভেতর কেমন যেন অস্থিরতা জেগে উঠেছে। হঠাৎই মেয়ের চোখের ভেজা কণ্ঠস্বর, ক্লান্ত চেহারা আর সেই নীরবতা তার মনে প্রশ্নের পাহাড় জমিয়ে তুলেছে। কিন্তু বাহিরে তিনি সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। মুখে এক চিলতে হাসি টেনে মেয়েকে বললেন, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে দিই। রান্নাঘরে ঢুকে চুপচাপ কাজ করতে করতে শাহানা বেগমের মাথায় ঘুরপাক খেতে লাগলো হাজারটা চিন্তা। ফারিয়ার মুখ এত শুকনো কেন? চোখে এত বিষণ্ণতা কেন? কিছু লুকাচ্ছে না তো? সিরাজ কোথায়? ও তো এলো না। তার ভেতরের এই অস্থিরতা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো, কিন্তু মুখে একটাও প্রশ্ন করলেন না। শুধু মেয়ের প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, ভাতটা একটু গরম করে দিলাম, খেয়ে নে মা। মনে হচ্ছে তুই কিছুই খাসনি সারাদিন। ফারিয়া মায়ের মুখের দিকে তাকালো। সেই চিরচেনা স্নেহ, কিন্তু তার চোখের গভীরে যেন ছিল এক রকমের শঙ্কা। ফারিয়া আর কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে চুপচাপ বসে পড়ল খাওয়ার জন্য। শাহানা বেগম বুঝলেন কিছু একটা হয়েছে, বড় কিছু, কিন্তু সময়ের অপেক্ষায় রইলেন। কারণ তিনি জানেন মা হয়ে কখনো কখনো সব প্রশ্ন চেপে রেখে শুধু পাশে থাকা জরুরি হয়। রাতটা কেমন যেন বোবা একের নীরবতায় কেটে গেল। ফারিয়া চুপচাপ খেয়ে নিচের ঘরে চলে গেল। শাহানা বেগম একটু পরেই ওর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। হাত বাড়ালেন দরজায় টোকা দেওয়ার জন্য, কিন্তু হাত স্থির হয়ে গেল মাঝপথে। মন বলল, এখন নয়, সময় হলেই ও নিজেই বলবে। পরদিন ফজরের নামাজ শেষে শাহানা বেগম কোরআন পড়ছিলেন। পাশে রাখা তসবিটা হাতে নিতেই মেয়ে এসে তার সামনে চুপ করে দাঁড়ালো। চোখ লাল, মুখ শুকনো, কিন্তু ভেতরে যেন এক সিদ্ধান্ত নিয়ে এসেছে। আমি একটা কথা বলবো। শাহানা বেগম তসবি গুটিয়ে পাশে রাখলেন। ফারিয়াকে পাশে ইশারা করে বসতে বললেন। ফারিয়ার গলা কেঁপে উঠল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর সংসার রইল না আম্মু, সিরাজ আমাকে তালাক দিয়েছে। এটা বলে ফুপিয়ে কেঁদে উঠে শাহানা বেগম যেন শূন্য হয়ে গেলেন। মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। কিছুক্ষণ চুপ থেকে তিনি শুধু বললেন, তোর বাবা রাতে আমাকে সবকিছু বলেছে। তারপর শাহানা বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। কান্না চেপে রাখা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তোর কষ্টের ভাগিদার আমরাও মা, তুই একা না, তুই একা না। মা মেয়ে সেই নিঃশব্দ আলিঙ্গনে যেন হৃদয়ের সব ভাঙাচোরার টুকরো একে একে জোড়া লাগাতে শুরু করলো। ঘরের বাতাসটা ভারী ছিল ঠিকই, কিন্তু তাতে ছিল একরাশ স্নেহ, দোয়া আর নির্ভরতার সুবাস। দুদিন পর পাশের বাসার একজন মহিলা ফারিয়াদের সাথে সম্পর্ক ভালো, ফারিয়াদের বাসায় এসে হাজির হলেন। দরজা খুলতেই ফারিয়াকে দেখে মিষ্টি করে হাসলেন তিনি। আরে ফারিয়া মা, কেমন আছো? শুনলাম তোমার জামাই বিদেশ থেকে এসেছে। তার কণ্ঠে উৎসুক সুর। এরপর খানিক থেমে আবার বলেন, তা বলো তো তোমার জন্য কি এনেছে? নিশ্চয়ই অনেক গয়নাগাটি এনেছে, তাই না? মহিলার কথায় হালকা কাশি দিয়ে ফারিয়া কিছু বলতে গিয়েই থেমে গেল। হঠাৎই স্মৃতির পাতায় ভেসে উঠল সেই দিনের কথা।
সিরাজ বিদেশ থেকে ফিরে তার জন্য একটা চমৎকার সোনার চেইন এনেছিল, কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একদিন শাশুড়ি মা কেঁদে কেঁদে বললেন, জীবনে একটা গয়নার অভাব মিটল না রে বাপ। মায়ের মুখের সেই অভিমান দেখে সিরাজ আর সহ্য করতে পারেনি। চুপচাপ ফারিয়ার গলার চেনটা নিয়ে বলেছিল, এই চেনটা মাকে দিয়ে দাও, তোমার জন্য আবার নিয়ে আসবো না। সেই মুহূর্তে কিছু না বলেও ফারিয়ার মনে একটা ক্ষীণ কষ্টের রেখা টেনে গিয়েছিল। আজ রিজিয়া খালার কথায় আবার যেন সেই স্মৃতির হৃদয়ের দরজায় ধাক্কা দিয়ে গেল। কিন্তু নিজেকে শক্ত করে সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নিল ফারিয়া, যেন রোজ রোজ এক কথা তাকে শুনতে না হয়। মহিলার কথায় স্মৃতির দরজা খুললেও আজ ফারিয়া সিদ্ধান্ত নিয়েছে সে আর আগের মতো চুপ থাকবে না। আশেপাশের মানুষের বারবার এক প্রশ্ন, এক কৌতূহল যেন তার ব্যক্তিগত কষ্টকে খেলনা বানিয়ে না ফেলে। তাই ফারিয়া নিজেকে শক্ত করে সত্যিটা বলে দেবে সোজা, স্পষ্ট। ভদ্রমহিলা তখনও উৎসুক চোখে তাকিয়ে আছেন উত্তর শোনার জন্য, যেন মুখিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলল ফারিয়া, গলায় ভার জমে থাকা কষ্টটা ঠেলে এসে বলল, আন্টি, আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তাই স্বামী বা শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বললে আমি বেশি খুশি হব। এক মুহূর্তে যেন নিস্তব্ধতা নেমে এলো। রিজিয়া খালা যেন আকাশ থেকে পড়লেন, মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল তার, কথার জায়গায় নীরবতা। ফারিয়া আর কিছু বলল না, মাথা নিচু করে চুপচাপ নিজের রুমে চলে গেল। সেই নীরবতা বলার চেয়ে অনেক বেশি কিছু বলে গেল। দরজার পাশে দাঁড়িয়েছিল ফারিয়ার ছোট বোন নুরাইন। নুরাইন আগামীতে এসএসসি দেবে। ভেতরের কথোপকথনটা তার কানে গিয়েছিল পুরোপুরি। পাশের বসার আন্টির প্রশ্ন, ফারিয়ার দীর্ঘশ্বাস, আর তারপর সেই কঠিন সত্য। সবকিছু শুনে নুরাইন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না তার আপুর সাথে এরকম হয়েছে। সেই হাসি খুশি প্রাণবন্ত সবসময় মজায় হাসিতে ভরা আপুটা কি স্বাভাবিক হতে পারবে? গতকাল থেকেই ফারিয়ার আচরণে কিছু একটা অস্বাভাবিক লেগেছিল তার। কথা কম, হাসি কম, চোখে একটা চাপা বিষণ্ণতা। এতক্ষণে সবকিছুর মানে বুঝে গেল নুরাইন। বাবা মা তাদের কিছুই বলেননি, কোনো কিছু আজ করতে দেয়নি ছোটদের। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে সিরাজের চেহারা ভেসে ওঠে। মানুষটা তো তাদের আপন খালাতো ভাই, তবে কিভাবে করতে পারলো এমন? আর খালামণি সেও মেনে নিল। নুরাইন আপুর বিয়ের সময় দেখেছে তার আপু কত খুশি ছিল এই বিয়েতে। সবকিছু এভাবে শেষ হয়ে গেল। নুরাইন আর কিছু ভাবতে পারছে না, শুধু একটু কষ্ট জমে রইল দু চোখে। বিচ্ছেদের পর প্রথম কিছুদিন ফারিয়া যেন দম বন্ধ করে বেঁচেছিল। চারপাশের লোকজনের কথা, প্রশ্ন, দৃষ্টির চাপ সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল। কিন্তু একদিন আয়নায় নিজের চোখে তাকিয়ে সে বুঝতে পারল ওর ভিতরে এখনো অনেক শক্তি আছে। সে নিজেকে বলল, আমি কোনো দোষী নই, আমি যেমন আমি তেমন করেই সম্মানের যোগ্য। নিজেকে সম্মান করা, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া শিখে যায় ফারিয়া। এখন আর কারো কথা গায়ে মাখে না। তাছাড়া যখন কেউ পাশে থাকে না, তখন একমাত্র যে সম্পর্কটা কখনো ভাঙে না সেটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। ফারিয়া 5 ওয়াক্ত নামাজে আরো মনোযোগী হয়ে উঠল, গভীরভাবে কোরআন পড়তে শুরু করলো, চোখের জলে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার অন্তরে শান্তি দাও, তুমি আমার পথ দেখাও। এই আত্মিক শক্তি ধীরে ধীরে তাকে ভেতর থেকে গড়ে তুলতে সাহায্য করে। এবার ফারিয়া আর কারো চোখে নিজের মূল্য খোঁজে না, সে নিজেই নিজের জীবনের চালক হতে চায়। সে খুঁজে বের করলো সে কি করতে ভালোবাসে, কোথায় তার আগ্রহ, কি করলে তার দিনটা সুন্দর যায়। হয়তো সে বই পড়ে, গল্প লিখে, কিংবা ছোট্ট একটা হ্যান্ডক্রাফটের পেজ খুলে ফেলে অনলাইনে। নিজের মতো করে বাজার আনন্দই তাকে দিন দিন হাসতে শেখালো। ছোট বোন নুরাইন তার চোখে ফারিয়া একজন আদর্শ। তাই ফারিয়া সিদ্ধান্ত নিল সে মরমরা হয়ে থাকলে নুরাইনও কষ্ট পাবে। সে আবার বোনের সঙ্গে গল্প করতে শুরু করলো, হাসি মুখে পাশে বসে খেতে লাগলো। মাঝে মধ্যে একসাথে দোয়া পড়ে। একটা শক্ত বোন যেন আরেকটা ছোট মেয়ের আশ্রয় হয়ে উঠল। সবকিছুর পর নিজেকে নতুন ভাবে গড়ে তোলার দৃঢ় সিদ্ধান্ত নেয় ফারিয়া। এবার আর কেবল মনটাকে নয়, নিজেকে গড়ে তুলবে মানসিকভাবে, আর্থিকভাবে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য দরকার প্রথমেই শিক্ষা। তাই সে ঠিক করলো আবার পড়াশোনা শুরু করবে। এসএসসি পরীক্ষার পরই তার বিয়ে হয়ে যায় সিরাজের সঙ্গে। তখনও তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের জন্য কিছু একটা করবে, কিন্তু সেই স্বপ্নে ছাই পড়ে যায় খুব অল্প সময়। সিরাজের মা স্পষ্ট জানিয়ে দেয় ঘরের বউ পড়াশোনা করবে না, আর সিরাজও চুপ থাকলো।
সে নিজে থেকেও কোনো উৎসাহ দেখায়নি ফারিয়াকে পড়াশোনা চালিয়ে যেতে। ফারিয়া তখন বাধ্য হয়ে বইপত্র ছেড়ে দেয়, নিজের ইচ্ছেগুলোকে চুপ করিয়ে সংসারের গণ্ডির মধ্যে নিজেকে আটকে ফেলে। কিন্তু আজ আর না, এবার সে নিজের স্বপ্নগুলোকে মরতে দেবে না। সে ঠিক করেছে ফের শুরু করবে পড়াশোনা, গড়ে তুলবে নিজেকে, যেন আর কখনো কারো কথায় নিজের স্বপ্ন বিসর্জন দিতে না হয়। ফারিয়া সিদ্ধান্ত নেয় আর দেরি নয়, নিজেকে গড়ে তুলতে হলে প্রথমেই নিজের শিক্ষাটাকে ফের শুরু করতে হবে। বাবাকে দিয়ে খোঁজ করতে শুরু করলো কোথায় কোন কলেজে ভর্তি হওয়া যায়। শুরুটা সহজ ছিল না, অনেক প্রশ্ন, অনেক বাধা। কেউ বলল 2 বছর পিছিয়ে পড়ে এখন কি করতে পারবে, অযথাই টাকা নষ্ট হবে বাপের। কেউ হাসলো, কেউ তাচ্ছিল্য করলো। কিন্তু এবার ফারিয়া আর থামলো না, কারণ তার পরিবার তার পাশে আছে। একটা কলম, একটা খাতা আর একরাশ সাহস নিয়ে সে যাত্রা শুরু করলো। বইয়ের পাতায় ডুবে যেত সারাদিন। বাংলা সাহিত্যের কবিতাগুলো যেন তার পুরনো সাথীর মতো ফিরে এলো। রাতের নীরবতায় যখন সবাই ঘুমিয়ে পড়তো, ফারিয়া তখন আলো জ্বেলে পড়ে। কিছু বুঝতে না পারলে ইউটিউব ভিডিও দেখে, গুগল ঘেটে নেয়। প্রতিটা শেখার পেছনে তার থাকে একটা প্রেরণা, নিজেকে প্রমাণ করার ইচ্ছা। এই সময় তার ভেতরের আত্মবিশ্বাসও ধীরে ধীরে ফিরতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখে চোখ রেখে হাসতে শিখলো। আর ভয় লাগে না কে কি বলবে, তাতে তার কিছু যায় আসে না। সে জানে আল্লাহ তার মেহনত দেখেছেন, আর আল্লাহর কাছেই সে প্রতিদিন হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমাকে হেদায়েত দাও এবং আমাকে শক্ত রাখো এই পথে। পড়াশোনার ফাঁকে ফারিয়া ছোট ছোট কাজও খুঁজে নিতে লাগলো। অনলাইনে গল্প লেখা, প্রাইভেট টিউশন, কিছু টাকা জমতে লাগলো হাতে। যেটুকু হোক সেটা তার নিজের অর্জন, নিজের ঘামে উপার্জন। এই অর্থে প্রতি তার আলাদা গর্ব। একদিন নুরাইন বলল, আপু, তোমাকে আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এখন। ফারিয়া হেসে বলল, জানি না আমি দেখতে কেমন, কিন্তু এখনো নিজেকে হারিয়ে ফেলিনি, এটাই বড় কথা। এভাবে ফারিয়া নতুন জীবনের পথে হাঁটতে শুরু করলো, শক্ত হাতে কলম ধরে, মনের ভেতর আল্লাহর উপর ভরসা রেখে। সে জানে এখনো অনেক পথ বাকি, কিন্তু সে একা নয়, আল্লাহ তার সাথেই আছেন। বছরখানেক পর পড়াশোনা আর নিজেকে গড়ে তোলার ব্যস্ততায় সে আর আগের মতো হাহাকার করে না। চোখের জল ফেললেও সেটা কেবল আল্লাহর দরবারেই। ফারিয়া বুঝে গিয়েছে মানুষের কাঁধ খুঁজে জীবনের ভার নামানো যায় না, আল্লাহই একমাত্র ভরসা। একদিন ফারিয়া ভার্সিটি থেকে ফেরার সময় গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাস্তার পাশে। রোদে ঘামছে, কিন্তু তার মুখে এক চিলতে হাসি, কারণ সে জানতো এই হাসিটা এসেছে নিজের কষ্ট, পরিশ্রম এবং লড়াইয়ের পুরস্কার হিসেবে। হঠাৎ পেছন থেকে এক আওয়াজ, ফারিয়া আপু, আপনি কি সত্যি এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন? চোখ ফেরাতেই দেখা গেল পাড়ার এক মেয়ে তন্নি। অনার্স প্রথম বর্ষেই ফাইনাল পরীক্ষা দেবে। অনেকদিন ধরেই ফারিয়াকে দেখে মুগ্ধ। ফারিয়া মৃদু হেসে বলল, হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছি, এবার তোদের সাথে পরীক্ষা দিব। তন্নির চোখে অবাক বিস্ময়। আপু, আপনাকে দেখে সাহস হয় আমার। ভাবতাম বিয়ে হলে সব শেষ, কিন্তু আপনি তো উল্টো প্রমাণ করলেন। ফারিয়া তন্নির কাঁধে হাত রাখে, চোখে কোমল দৃঢ়তা। জীবনে কিছুই শেষ হয় না, যদি ইচ্ছা থাকে। শুধু মানুষের নয়, আল্লাহর উপর ভরসা রাখবি, দেখবি পথ খুলে যাবে ইনশাল্লাহ। এভাবে ফারিয়া হয়ে উঠেছিল অনেকের অনুপ্রেরণা। নুরাইন এখন বেশি করে বোনকে অনুসরণ করে। মাও আগের তুলনায় অনেক বেশি কাছের হয়ে উঠেছেন। রাতের বেলায় ফারিয়া বসে বসে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে ছোট ছোট লেখালেখি শুরু করেছে। হয়তো কোনো একদিন নিজেই গল্পের বই আকারে প্রকাশ করবে। সেই গল্পে থাকবে বেদনা, ভাঙা সম্পর্ক, আবার ঘুরে দাঁড়ানো আর অটুট বিশ্বাসের কথা। এভাবেই ফারিয়ার জীবন এক নতুন সূর্যের আলোয় আলোকিত হতে লাগলো। এটা ভাঙনের গল্প না, এটা ঘুরে দাঁড়ানোর গল্প। আল্লাহর রহমতে একজন মেয়ে কিভাবে নিজের স্বপ্নকে আবার কাঁধে তুলে নিতে পারে, সেটার নামই ফারিয়ার জার্নি। এর মাঝে খবর এসেছে সিরাজ আবার বিয়ে করেছে। এই কথা শুনে ফারিয়ার মন খারাপের বদলে হাসি পেল, কারণ সিরাজ বলেছিল ফারিয়াকে ছাড়া নাকি সে বাঁচবে না। কোথায় গেল তার সেই ডায়লগ? একদিন নুরাইন হঠাৎ এসে বলল, সিরাজ ভাই আবার বিয়ে করেছে। কথাটা সরিয়ে ফারিয়া এক মুহূর্তে চুপ করে গেল। হয়তো কেউ ভাববে সে ভেঙে পড়বে, চোখে জল আসবে, বুক ফেটে কান্না বের হবে। কিন্তু অবাক করার মতো ফারিয়ার মন খারাপ হলো না, বরং ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আচ্ছা, সে তো বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচতে পারবে না। কোথায় গেল তার সেই ডায়লগ গুলো?
ফারিয়া জানে মানুষ বদলে যায়, মুখের কথা দিয়ে জীবন চলে না, চলে আস্থা, মূল্যবোধ আর সত্যিকারের ভালোবাসায়। সিরাজ হয়তো তার জীবন থেকে সরে গেছে, কিন্তু সেই ফাঁকা জায়গা আর শূন্য নেই। এই জায়গা এখন পূর্ণ হয়েছে আত্মসম্মান, আল্লাহর উপর ভরসা আর নিজের প্রতি বিশ্বাস দিয়ে। ফারিয়া চুপ করে দোয়া করল, হে আল্লাহ, আমার মতো আর কোনো মেয়েকে কষ্ট পেতে দিও না, তাকে তুমি হেদায়েত দাও, আর আমাকে তুমি আগের চেয়ে আরো বেশি শক্ত করো, যেন আমি নিজেকে হারিয়ে না ফেলি আর কখনো। কয়েক মাস পর ফারিয়ার পরীক্ষা শুরু হলো। সবার চোখের আড়ালে নিঃশব্দে এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। সকালে উঠে নামাজ পড়ে শুরু হয় তার পড়াশোনা, তারপর একের পর এক অধ্যায়, অনুশীলন, রিভিশন। নিজেকে সে ভেঙে করে নিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের আশায়। এই সময়ে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে মতিন সাহেবের কাছে। কেউ বলছে ছেলেটা ডক্টর, কেউ বলছে বিদেশে থাকে, কেউ আবার পারিবারিকভাবে খুবই সম্ভ্রান্ত। কিন্তু মতিন সাহেব প্রতিবারই মাথা নেড়ে বলেন, আমার মেয়েটা এখন পড়ছে, এখনো কোনো সিদ্ধান্ত নিতে চায় না। তবে একদিন সুহানা বেগম আর চুপ করে থাকতে পারলেন না। ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বললেন, মেয়ে হয়ে জন্মেছে, আজ না হোক কাল থেকে শ্বশুর বাড়িতেই যেতে হবে। আমরা তো আর সারা জীবন থাকবো না, আজ আছি কিন্তু কাল থাকবো, এর কোনো গ্যারান্টি কি আছে? তার কণ্ঠে ভেজা কষ্ট, এক ধরনের মায়াভরা দুশ্চিন্তা। ওপাশে বসে থাকা ফারিয়া কথাগুলো শুনে চুপ করে যায়। মা যেন একটা অদৃশ্য বাস্তবতার মুখোমুখি করলো তাকে। চোখের সামনে বই খোলা, কিন্তু অক্ষরগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসে। বুকের ভেতর হালকা একটা কষ্ট জমে নিজের স্বপ্নের পাশে মা বাবার সংখ্যাও বুঝে যায় সে। একজন নারী যতই শিক্ষায়, কর্মে কিংবা প্রতিষ্ঠায় শিখরে পৌঁছাক না কেন, দিন শেষে সে চায় এমন এক আশ্রয় যেখানে থাকবে নির্ভরতার শক্ত একটা হাত, থাকবে ভালোবাসায় ভরা হৃদয়। এই দুনিয়ার রুক্ষতা থেকে তাকে বাঁচিয়ে রাখবে যে পুরুষ, তার ভরসায় গড়ে উঠবে জীবনের নিরাপদ এক ঘর। নারীর হৃদয়ে গভীরে লুকিয়ে থাকা এই চাওয়াই প্রমাণ করে সে একা পরিপূর্ণ নয়। তাই তো পরম করুণাময় আল্লাহ নারী পুরুষকে একে অপরের পরিপূরক করে সৃষ্টি করেছেন। তিনি পুরুষকে করেছেন নারীর অভিভাবক, আর নারীকে করেছেন পুরুষের প্রশান্তির উৎস। এভাবেই ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা, নিরাপত্তা আর ভালোবাসার এক অনন্য ছায়া। ভালোভাবেই সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করেছে ফারিয়া, আলহামদুলিল্লাহ। এবার রেজাল্টের অপেক্ষা। শেষ পরীক্ষা দিয়ে এসে মনটা খুব ফুরফুরে লাগছে ফারিয়ার, তাই মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে। এমনিতেও সে মাকে সাহায্য করে কাজে, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর থেকে শাহানা বেগম মেয়েকে কাজ করতে দেননি তেমন। মেয়ের যেন পড়ায় ব্যাঘাত না ঘটে সেজন্য আজকে সন্ধ্যার আলোয় রান্নাঘর জুড়ে ব্যস্ততা। মেয়ের পরীক্ষা শেষ হতে শাহানা বেগম আজকের নাস্তার জন্য তৈরি করেছেন আলুর চপ, বেগুনি আর পেঁয়াজু। পাশে ফারিয়া দাঁড়িয়ে ভাজছে একে একে সবকিছু। কড়াইয়ের গরম তেলে ভাজতে ভাজতে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা ঘরে। নুরাইন আর তাদের ছোট ভাই রনি একটু পরপর এসে দেখছে বানানো শেষ হলো কিনা। নাস্তা তৈরি হয়ে গেলে সবাই একসাথে বসে যাবে খেতে। প্রায় এমন গল্প হাসির ছোট্ট এক আড্ডা জমে ওঠে চায়ের কাপ আর মচমচে নাস্তার সাথে। কিন্তু ফারিয়ার পরীক্ষার জন্য এতদিন বন্ধ ছিল সেসব। এমন সন্ধ্যা যেন হয়ে ওঠে তাদের পারিবারিক বন্ধনের এক মধুর প্রতিচ্ছবি। খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে আবার নেমে পড়ে সবকিছু গুছিয়ে রাখতে। ফারিয়া প্লেট ধুচ্ছে, মা টেবিল গুছিয়ে রাখছে। চারপাশে আবার ফিরে আসছে ঘরোয়া শান্ত এক ছন্দ। হঠাৎ থেমে গিয়ে শাহানা বেগম মায়াময় কণ্ঠে বলেন, মা, এভাবে আর কতদিন চলবে? তোকে একটা স্থায়ী ঠিকানায় না দেখলে যে শান্তি পাই না। সবসময় বুকের ভিতর দুশ্চিন্তা কুড়ে কুড়ে খায়। এই দুনিয়ার মানুষ যেমন সবাই ভালো না, তেমনি সবাই খারাপও না। অনেক সময় দ্বিতীয় বিয়ে মেয়েদের ভাগ্য খুলে দেয়। আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি তোকে আল্লাহ অনেক সুখ দেবেন। মায়ের কথাগুলো যেন ফারিয়ার হৃদয়ের গভীরে নাড়া দেয়। সে এক মুহূর্তের জন্য থেমে যায়, হাতের কাজও স্তব্ধ হয়ে পড়ে। চোখের কোণে জমে ওঠে অনুভবের এক নীরব জলরাশি। মুখে কোনো কথা না থাকলেও মনে চলতে থাকে না বলা অনেক কিছু। কিছুক্ষণ নীরবতা ভেঙে আবার কাজের গতিতে ফিরে ফারিয়ার হাতে। প্লেটগুলো ধুয়ে একপাশে রাখে, টুকটাক সব গুছিয়ে নিয়ে এরপর ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলে, আম্মু এখনই না প্লিজ, আমাকে আর কয়েক বছর সময় দাও। আমি এখন মন দিয়ে পড়ালেখা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই।
আর যদি কখনো মনে হয় কাউকে আবার বিশ্বাস করা যায়, তখন ভেবে দেখবো ইনশাল্লাহ। শাহানা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। কিছু না বলেও তার চোখে মুখে মিশে থাকা মায়া, চিন্তা আর দোয়ার ছায়া। মেয়ে যেন সত্যি নিজের মতো করে জীবন গুছিয়ে নিতে পারে। তাই মেয়ের কথাগুলো শুনে নিঃশব্দে মাথা নাড়ালেন। তিনি জানেন ফারিয়া মনের দিক থেকে এখনো ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। মেয়ের চোখে যে গভীর ক্লান্তি আর সতর্কতা, তা একজন মায়ের চোখ এড়িয়ে যায় না। ঘর নিঃশব্দ। ফারিয়া নিজের ঘরের বারান্দায় গিয়ে গ্রিলের পাশে বসে যায়। বাইরে তাকিয়ে চাঁদের আলোয় ভেসে যাওয়া গাছের ছায়া দেখে সে ভাবতে থাকে, জীবনটাকে আবার নতুন করে শুরু করা যায়। কত স্বপ্ন, কত ভরসা ভেঙে গিয়েছিল তার। তবুও সে আজ আর সেই আগের মতো ভেঙে পড়া ফারিয়া নয়। নিজেকে তৈরি করার লড়াইয়ে সে এখন আরো দৃঢ়, আরো অস্থির। রাতের নিস্তব্ধতায় আকাশের দিকে তাকিয়ে ফারিয়া একটি ছোট্ট দোয়া করে, হে আল্লাহ, আমাকে হেদায়েত দাও, আমাকে সেই পথ দেখাও যা আমার জন্য কল্যাণকর। আমাকে এমন কাউকে দিও যে আমার ভাঙার বিশ্বাস জোড়া দিতে পারে। কিছুদিন পর শাহানা বেগমের ফোনে কল দেয় তার ছোট্ট ভাইয়ের বউ। শুরুতে কুশলাদি জিজ্ঞেস করার পর আচমকাই প্রশ্ন করে বসলেন, আপা, আপনি কিছু শুনেছেন? শাহানা বেগম কিঞ্চিত চমকে উঠে বললেন, না তো, কি শুনবো? ওপাশ থেকে ভ্রুকুচকে গলা নামিয়ে বললেন, সিরাজ তো নাকি নতুন বউকে নিয়ে বিদেশ চলে গেছে। আপা কল দিয়ে আপনার ভাইয়ের সাথে কতক্ষণ বিলাপ করলো, তার নতুন বউয়ের নামে যাচ্ছে তাই বললো। শাহানা বেগম কয়েক মুহূর্ত চুপ থাকলেন। স্মৃতির গহীনে ভেসে উঠল মেয়ের ভাঙা সংসার, অশ্রুসিক্ত চোখ, হঠাৎ ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আমার মেয়ে সুখী হতে পারেনি, ঠিক আছে, হয়তো কপালে ছিল না, কিন্তু তাতে কি? আমি তো চাই দুনিয়ার সব মেয়েরা সুখী হোক। তার কণ্ঠ ধরে এলো, চোখের কোণে জমে উঠল অপ্রকাশিত কষ্টের জল। ধীরে বলে উঠলেন, মেয়েরা যখন অশান্তিতে থাকে তাদের মনটা কেমন করে জানো? তা শুধু মেয়েরা নয়, তাদের বাবা মাও বুঝতে পারে। একটা মেয়ের কষ্ট আসলে একটা পুরো পরিবারের বুক ভেঙে দেয়। আপা, ওপাশ থেকে স্তব্ধ গলা। শাহানা বেগম আবারও বললেন, কারো ঘর ভাঙুক এমন কথা আমার মন চায় না। সে আমার মেয়ে হোক আর পরের মেয়ে, আল্লাহ যেন সব নারীর কপালে শান্তি লেখে, এটাই চাই। হ আপা, এটাই। আমার ননাস একদিন ঠিকই বুঝতে পারবে যে কি হারাইছেন তিনি। সেসব কথা থাক, এখন রাখছি, অনেক কাজ বাকি আছে। বিয়ের রাতেই সিরাজ বুঝতে পারে তার দ্বিতীয় স্ত্রী একজন অতিমাত্রায় বদমেজাজি নারী। তার যা চাই তা পেতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। এই আচরণে মুহূর্তে সিরাজের মনে পড়ে যায় ফারিয়ার কথা। কত শান্ত স্বভাবের মেয়ে ছিল সে। সংসারের শেষ দিনের আগ পর্যন্ত কখনো উচ্চস্বরে কথা বলেনি, কখনো দাবি করেনি কিছু। শুধু নীরব স্নেহে, গভীর সহানুভূতিতে ভালোবেসে গেছে তাকে। সিরাজের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন চিনচিন করে ওঠে। ফারিয়ার সেই নীরব ভালোবাসা, মোলায়েম চোখের চাহনি আর বিনা অভিযোগে সব সহ্য করে যাওয়ার অভ্যাসটা আজ তাকে কষ্ট দিয়ে মনে করিয়ে দেয় সে একজন সোনার মানুষকে হারিয়ে এসেছে। সামনের সোফায় বসে থাকা রুবিনা তার বর্তমান স্ত্রী এখনো রাগে ফোঁস করছে। কথায় কথায় তিরস্কার, চোখে মুখে তীব্র অসন্তোষ। যেন বিয়েটা কোনো ভালোবাসা নয়, বরং এক প্রকার চুক্তি। সিরাজের দ্বিতীয় স্ত্রী রুবিনা বিয়ের প্রথম রাতেই চোখে চোখ রেখে বলল, শোনো, আমি বিদেশে তোমার সঙ্গে যাব, এটাই আমার একমাত্র শর্ত। সিরাজ একটু থমকে গিয়ে শান্ত গলায় বলল, রুবিনা, মাকে দেশে ফেলে রেখে আমি কখনো স্ত্রী নিয়ে বিদেশ যেতে পারবো না, সেটা অসম্ভব। রুবিনার চোখে তখন ঠান্ডা আগুন, ঠোঁট কেঁপে উঠল তার শব্দে। তাহলে শোনো, ভোরের আলো ফোটার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি বিদেশে আরামে থাকবে আর আমি তোমার মায়ের দাসী হয়ে পড়ে থাকবো, এটা হতে পারে না। আমাকে তোমার প্রথম স্ত্রীর মতো সরল ভেবে ভুল করো না। শুনেছি তোমার মায়ের অবিচারে সে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সিরাজ চুপ করে গেল। রুবিনার চোখে তখন প্রতিবাদের অশান্ত জ্বালা। সিরাজ আর কিছু বলে না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় ছাদের দিকে। মনের গহীনে আজ নতুন করে একটা প্রশ্ন তোলা দেয়, ভুল কি আমি তখনই করেছিলাম মায়ের কথা শুনে ফারিয়াকে কষ্ট দিয়ে? সিরাজ এবার বিয়ে করেছে, ভেবেছিল নতুন করে জীবন শুরু করবে। পুরনো সম্পর্কের যন্ত্রণা ভুলে এবার নতুন স্ত্রী রুবিনার সঙ্গে একটা সুন্দর জীবন করবে। কিন্তু বিয়ের প্রথম রাতেই যেন এই স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিয়ের আজকে দ্বিতীয় রাতে রুবিনা চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ, তারপর সরাসরি বলল, আমার শর্ত একটাই,
আমাকে তোমার সাথে বিদেশে নিয়ে যাবে। আমি এই বাড়িতে পড়ে থাকতে পারবো না। সিরাজ একটু গলা খাকারি দিয়ে বলল, রুবিনা, আমি তো আগেই বলেছি মাকে ফেলে যেতে পারবো না। উনি এখন একা, বয়স হয়েছে, বিদেশে ওনাকে নেওয়াও সম্ভব নয়। রুবিনার চোখে বিদ্রুপ। তুমি সবসময় মায়ের জন্যই তো সব করো। ঠিক এই কারণেই তোমার প্রথম স্ত্রী চলে গিয়েছে, তাই না? সে তো মায়ের সব কথায় মাথা নত করে শেষমেশ অপমান সয়ে সয়ে বিদায় নিয়েছে। আমি সেরকম নই সিরাজ। সিরাজ গলা শক্ত করলো। তুমি কি বলছো এসব? মা তোমার শত্রু নন। তিনি শুধু চান সংসারটা যেন ভেঙে না যায়, যেমন আগের বার হয়েছিল। রুবিনা উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল, পর্দা সরিয়ে ভোরের দিকে তাকিয়ে বলল, তোমার মা চায় সংসারটা তার মতো করে চলুক, আর আমি চাই একটা স্বাভাবিক জীবন, যেখানে আমি আমার স্বামীকে নিজের করে পেতে পারি। আমাকে নিয়ে যদি তোমার কোনো দায়িত্ববদ্ধতা না থাকে, তাহলে এই সম্পর্ক নিয়ে আমি কোনো আগ্রহ নই। সিরাজ নীরব, তার চোখে তখনও ভেসে উঠছে প্রথম স্ত্রী ফারিয়ার মুখ। রুবিনা আবার বলল, ভোরের আলো ফোটার আগে সিদ্ধান্ত নাও সিরাজ। আমি তোমার মাছ ছায়ায় নিজেকে হারাতে রাজি নই। শেষমেশ অশান্তি আটকাতে সিরাজ বাধ্য হয়ে রাজি হয়ে যায় রুবিনাকে বিদেশে নিয়ে যেতে। ভোরের আলো ফোটার আগ মুহূর্তে ঘর জুড়ে যেন একটা থমথমে নীরবতা। রুবিনা তখন জানালার পাশে দাঁড়িয়ে, মুখে দৃঢ়তা, চোখে অপেক্ষা। সিরাজ সারা রাত ঘুমোতে পারেনি। বিছানায় এলিয়ে থাকা শরীরটায় যেন 100 কিলোর ভার। মা এক পাশে, রুবিনা আরেক পাশে, দুজনের মাঝে আটকে গেছে সে। কিন্তু আরো একটা সংসার ভেঙে যাক, এটা সে চায় না। নীরবে উঠে এসে রুবিনার সামনে দাঁড়ালো সিরাজ, গলার স্বর শান্ত কিন্তু গভীর। তুমি চাও আমি তোমাকে বিদেশে নিয়ে যাই, তাই তো? রুবিনা মুখ ঘুরিয়ে তাকালো, কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো তার দিকে। সিরাজ গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, তবে শুধু তোমার জন্য নয়, এই সংসারটা টিকিয়ে রাখার জন্য। রুবিনার চোখে তখন এক ঝলক বিস্ময়। সে ভাবেনি সিরাজ এত সহজে রাজি হবে, কিন্তু মুখে জয়ের হাসি ঝুলিয়ে সিরাজকে জড়িয়ে ধরে বলল, দেখবে এবার আমরা অনেক সুখী হব। আমি তোমার পাশে থাকবো, যদি তুমি আমার প্রাপ্য সম্মানটা দাও। সিরাজ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। ভেতরে কোথাও একটা হাহাকার জেগে উঠল। আগে যদি এই সিদ্ধান্তটা নিতে পারত, ফারিয়াকে যদি তার সাথে নিয়ে যেত, তাহলে সংসারটা ভেঙে যেত না নিশ্চয়ই। রুবিনা এবার সিরাজকে ছেড়ে ফুরফুরে মনে ঘর গুছিয়ে রান্নাঘরের দিকে গেল, আর সিরাজ দাঁড়িয়ে রইল ভাঙা এক দ্বিধার মধ্যে। বাইরে তখন ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। সকালবেলা ঘরের কোণে চুপচাপ বসেছিলেন শাহিনা বেগম। হঠাৎ করে ছেলের মুখে শুনলেন সেই কথা, যেটা তার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে এলো। সিরাজ নিচু গলায় বলেছিল, মা, রবিনাকে আমার সঙ্গে বিদেশে নিয়ে যাব ভেবেছি, অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি। শুনেই শাহিনা বেগমের মুখ থমকে গেল। কপালে হাত ঠেকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখে জলজলে রাগ, কণ্ঠে অভিমানের বিস্ফোরণ। তুই কি বললি সিরাজ? তোর বউ বিদেশে যাবে? আমি বেঁচে থাকতে এই বাড়ির বউ পা বাড়াতে পারবে না দেশের বাইরে। সিরাজ থমকে দাঁড়িয়ে গেল। এরকম তীব্র কণ্ঠে মা তাকে কতদিন পর ডেকেছে কে জানে। শাহিনা বেগম ধীরে ধীরে সামনে এসে বললেন, একটা সংসার ভাঙলি তোর মাথা গরমির জন্য, এখন আবার আর একটা সংসার নিয়ে খেলতে যাচ্ছিস? এই বউ তোর সঙ্গে যাবে আর আমি একা পড়ে থাকবো এই বৃদ্ধ বয়সে? কোন সাহসে বলিস এসব? সিরাজ গলা নিচু করে বলল, মা, আমি এবার সব ঠিক রাখতে চাই, ঝগড়া দ্বন্দ্ব ভাঙন আর নয়। ওকে না নিয়ে গেলে সংসারে আবার অশান্তি শুরু হবে। শাহিনা বেগম কেঁপে কেঁপে বললেন, তুই তো সেই ছেলে যে মায়ের চোখে চোখ রেখে কথা বলতি না কখনো। আজ তুই মায়ের মুখের ওপর বলছিস তোর বউয়ের ইচ্ছে শেষ কথা। ঘরে তখন থমথমে নিস্তব্ধতা। বাইরে পাখিরা ডাকছে, অথচ ভেতরে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এক মা এক স্ত্রীর মধ্যে, আর মাঝখানে জর্জরিত এক ছেলে। শাহিনা বেগমের কণ্ঠ তখনও গম গম করে ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। রুবিনা সব শুনছিল রান্নাঘর থেকে, আর সহ্য হলো না তার। ধীর পায়ে সে বসার ঘরে প্রবেশ করল, মুখে স্বাভাবিক দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। আমার কথাই ঠিক হয়েছে তাহলে? আমি জানতাম একদিন না একদিন আমাকে এভাবে থামানোর চেষ্টা হবে, তাই প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। শাহিনা বেগম তার ছেলের চোখে তাকিয়ে বলেন, এই ঘরের নিয়ম আমি করি, বউদের জেদে ঘর চলে না। রুবিনা বিন্দুমাত্র ভয় পেল না, শান্ত গলায় কিন্তু তীব্র সুরে বলল, আপনি হয়তো ভুলে গেছেন
আমি আপনার পুত্রবধূ, আপনার দাসী নই। আমি কোনো অন্যায় দাবি করিনি। আমি শুধু আমার স্বামীর পাশে থেকে একটা সম্মানজনক জীবন চেয়েছি। তা যদি না পাই তবে এই সম্পর্ক টিকিয়ে রাখার মানে কি? সিরাজ হস্তক্ষেপ করতে চাইল। রুবিনা, তুমি চুপ করো। কিন্তু রুবিনা থামালো তাকে। না সিরাজ, আজ আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো ভান করে সংসার করতে পারি না। আগে বলেছি, আমি তোমার প্রথম স্ত্রীর মতো নই। আমি নিজের সম্মান জানি আমার অধিকারও। তুমি যদি তোমার মায়ের কথার বাইরে যেতে না পারো তাহলে আমিও আমার সিদ্ধান্ত অটল থাকবো। শাহিনা বেগম তাতে দাঁত চেপে বলেন, তাহলে বেরিয়ে যা এই ঘর থেকে। আমি তোর মতো মেয়েকে এই সংসারে রাখতে চাই না। রুবিনার ঠোঁটে হালকা একটা তিক্ত হাসি ফুটে উঠল, বলল, আপনি নিজেই ভাবুন, বারবার ঘর ভাঙার কারণ আপনি নিজে নন তো? ঘরে আবারও নীরবতা। এক অদৃশ্য বিস্ফোরণ ঘটে গেছে, যার শব্দ কেবল হৃদয়ের গভীরে শোনা যায়। রুবিনার জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় সিরাজকে। সংসারের শান্তি আর সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য সে সিদ্ধান্ত নেয় রুবিনাকে নিয়েই বিদেশে যাবে। চোখের কোণে পানি নিয়ে শাহিনা বেগম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ছেলেকে বিদায় দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে নিজের জীবনে সব সুখ সব শান্তিকে বিদায় জানাচ্ছেন। তিনি শুধু বলেছিলেন, আমার কথা ভাবতে হবে না কারো। সিরাজ কেবল মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায়। মায়ের চোখে চোখ রাখার সাহস তার হয় না। কয়েকদিন কাটে। শাহিনা বেগম একা একা ঘরের কোণে বসে থাকেন। যাদের জন্য এত কিছু ত্যাগ করলেন, তাদের সঙ্গটাই এখন তার জীবনে অনুপস্থিত। হঠাৎ একদিন রান্নাঘর থেকে উচ্চ স্বরে কলহের শব্দ আসে। বড় ছেলের বউ গর্জে উঠে বলে, আমি আর এই সংসারে রান্না বান্না করতে পারবো না। আমার আলাদা হাঁড়ি পাতিল লাগবে। সবাই যার যার মতো চলুক। শাহিনা বেগম যেন মুহূর্তেই বোঝেন সংসার এখন ভেঙে পড়েছে নিঃশব্দে। ছোট ছেলের বউ বিদেশে চলে গেছে। বড় ছেলের বউ এখন নিজের জন্য আলাদা গণ্ডি টেনে নিতে চাইছে। তিনি স্তব্ধ হয়ে যান। তার সামনে যেন পুরো জীবনটা ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। মনে মনে ভাবলেন, এটা কি সেই সংসার যেখানে তার কথা শেষ কথা ছিল? আলাদা হাড়ির শব্দ, চায়ের কাপে চামচ নাড়ার আলাদা ছন্দ, সবকিছু যেন বলে দিচ্ছে তিনি এখন এ বাড়িতে মা নন, একজন বোঝা। আরো একবার একা হয়ে গেলেন শাহিনা বেগম। বিদেশ যাওয়ার পর প্রথম কয়েক মাস সবকিছু বেশ ভালোই চলছিল। সিরাজ নিয়মিত মোটা অঙ্কের টাকা পাঠাতো। শাহিনা বেগমও একা একাই কিছুটা স্বস্তি নিয়ে দিন কাটাচ্ছিলেন। মনে হতো ছেলেটা দূরে থাকলেও মায়ের প্রতি দায়িত্ব ভুলে যায়নি। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে যেতে লাগলো। পরের মাসের শেষ তারিখ পেরিয়ে গেলেও টাকা এলো না। শাহিনা বেগম ভেবেছিলেন হয়তো সিরাজ ব্যস্ত, কালই পাঠাবে। কিন্তু এরপর দিন গেল, সপ্তাহ গেল, টাকার কোনো হদিশ নেই। ফোন করে বলার পর সিরাজ একদিন শুধু বলল, রুবিনার কিছু শারীরিক অসুবিধা চলছে মা, খরচ একটু বেড়েছে, সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে। শাহিনা বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। একদিকে ঘরে চাল, ডাল, তেল সব ফুরিয়ে আসছে। হাতের গয়না কিছু সঞ্চয় সেই সব আগেই গিয়েছে ছেলের ভবিষ্যতের পেছনে। বড় ছেলে সে তো এমনিতেই কিছু দিত না, মুখে বলতো, ছোট ভাই তো বিদেশে, ওর দায়িত্ব। আমারও তো নিজের সংসার চালাতে হয়। যা কিছু আসতো সবই সিরাজের হাত ধরে আসতো, এখন তাও বন্ধ। শাহিনা বেগম চুপচাপ বসে থাকেন বারান্দায়। আগে সেই গর্বিত মুখ আর নেই। এখন তিনি শুধু ভাবেন, আমি যে এই সংসারটা গড়েছিলাম বুক পেতে, আজ আমি এই ঘরে এত বোঝা হয়ে গেলাম কেন? ফারিয়া মোটামুটি ভালো রেজাল্ট করেছে। প্রথম বর্ষের ফলাফল দেখে সে নিজেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এখন সে দ্বিতীয় বর্ষে পড়ছে, আর তার চোখে শুধু এখন একটাই লক্ষ্য, ফার্স্ট ক্লাস পেতেই হবে। দিন রাত পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা। ক্লাস নোট তৈরি, লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, সবকিছুতেই সে এখন অনেক বেশি মনোযোগী। পরিবারের দায়িত্ব, নিজের ভবিষ্যৎ আর একটু সম্মানজনক জায়গা দখলের তাগিদ যেন তাকে দৌড়ের উপর থাকতে হয়। সে জানে সাফল্য সহজে ধরা দেয় না, তাই ফারিয়া হার মানতে শিখেনি। সে বিশ্বাস করে পরিশ্রম কখনো বৃথা যায় না। ইদানিং বিশ্ববিদ্যালয়ে ফারিয়ার নতুন কয়েকজন বান্ধবী হয়েছে। ক্লাসে তার নিয়মিত উপস্থিতি ও ভালো পারফরমেন্স সবার নজর কেড়েছে। বিশেষ করে ছেলেরা মাঝে মাঝেই সেতে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফারিয়া সৌজন্য বজায় রেখেই কৌশলে তাদের এড়িয়ে চলে। কারণ সে জানে ইসলামে বেপর্দা মেলামেশা নিষিদ্ধ। একজন প্রকৃত মুসলিমা হিসেবে এই বিধান মেনে চলার জন্য তার শুধু দায়িত্ব নয়, বরং ইমানেরই একটি অংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত পরিবেশে যেখানে অনেকেই নিজেদের আদর্শ হারিয়ে ফেলে, সেখানে ফারিয়া যেন ব্যতিক্রম এক দৃষ্টান্ত। তার চলনে বলনে এবং ব্যবহারিক জীবনেও ইসলামী আদর্শের প্রতিচ্ছবি স্পষ্ট। সামাজিক মাধ্যমেও নিজেকে সীমাবদ্ধ রাখে, অপ্রয়োজনীয় কথোপকথন বা প্রদর্শন থেকে দূরে থাকে সে। তার এমন জীবনযাপন দেখে অনেকেই মুগ্ধ হয়, কেউ কেউ প্রশ্নও করে, সবকিছু পাওয়ার পর এই বয়সে তুমি কেন এত কঠোর? ফারিয়া তখন শান্ত স্বরে বলে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আমি চিরস্থায়ী জিন্দেগির প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করছি শুধু। তার বান্ধবীরা অনেক সময় বলে, ফারিয়া একটু খোলামেলা হলে ক্ষতি কি, থ্রি-পিসের সাথে হিজাব পরলেই হয়। ফারিয়া তখন মুস্কি হেসে বলে, আমার সৌন্দর্য, আমার পর্দা, আমার আত্মমর্যাদা, আমার সীমাবদ্ধতায়। অনেকেই তার এই আচরণকে কঠোরতা ভাবে, আবার কেউ কেউ ব্যতিক্রম মনে করে। কিন্তু ফারিয়া জানে, একজন মুসলিম নারীর পরিচয় শুধু তার পোশাকে নয়, বরং তার চরিত্র, লজ্জা এবং সংযমী প্রকাশ পায়। তাই সে নিজের আদর্শ থেকে একটুও সরে আসে না। নুরাইন এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সে সবকিছুতে বড় বোন ফারিয়াকে অনুসরণ করে। চলার ধারা, পর্দা, আদব কায়দা সবকিছুতেই যেন ফারিয়া তার আদর্শ। দু বোনকে একসাথে দেখলে চোখ জুড়িয়ে যায় মতিন সাহেবের। কিন্তু বড় মেয়েটিকে নিয়ে তার হৃদয়ে এখনো একরাশ আফসোস রয়ে গেছে। মাঝে মাঝে ভাবেন, যদি ফারিয়ার বিয়ে এত কম বয়সে না দিতেন, তবে হয়তো তার জীবনটা এমন হতাশায় ডুবে যেত না। তবুও মতিন সাহেব আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখেন। তার বিশ্বাস, আল্লাহ যেভাবে চান ঠিক সেভাবেই সবকিছু ঘটে। তিনি দোয়া করেন, একদিন নিশ্চয়ই তার ফারিয়া সুখী হবে ইনশাআল্লাহ। ফারিয়াদের বাড়িটা একটি দোতলা পাকা ঘর। তারা নিজেরা থাকে উপর তলায়, আর নিচতলাটি ভাড়া দিয়ে রাখে। এই মাসেই নতুন এক ভাড়াটিয়া আসে। যে বাসা ভাড়া নিয়েছেন সে নিজে এসেই মতিন সাহেবের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করেছে। জানা গেল ছেলেটি তার পরিবার সহ এখানে থাকবে। পড়াশোনা শেষ করে সে এখন চাকরির জন্য চেষ্টা করছে। মূলত এই অপেক্ষার সময়টুকু পার করার জন্যই সে এই ছোট্ট বাসাটি ভাড়া নিয়েছে। নয়তো এমন সাধারণ একটি বাসায় থাকাটা তার পছন্দ হতো না বলে মনে করলেন মতিন সাহেব। এই কথাই বলেছিলেন স্ত্রীর সাথে। বাবার মুখে ভাড়াটিয়ার কথা শুনে নুরাইন ছুটে গেল বোনের কাছে। ফারিয়া তখন অবসরের মুহূর্তটুকু কাজে লাগিয়ে গল্পের বই নিয়ে বসেছে। বইয়ের পৃষ্ঠায় ডুবে থাকা সে যেন এক অন্য জগতে। বাস্তবের নুরাইনের ডাক তার কানে পৌঁছালেও মনের একাগ্রতা তাকে সেই জগতেই আটকে রাখে। বোনের কাছে থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে মুখ ভার করে ফিরে যায় নুরাইন। কিঞ্চিত অভিমান জমে ওঠে তার মনে। আর তখনই হঠাৎ ফারিয়ার হুঁশ ফিরে আসে। বই থেকে মুখ তুলে আশেপাশে তাকিয়ে বোনের অনুপস্থিতি টের পায় সে। নুরাইন কি বলেছিল মনে করার অনেক চেষ্টা করেও কিছুতেই ঠিক মতো মনে করতে পারে না ফারিয়া। শুধু অনুভব করে বোনের কণ্ঠে যেন কিছু একটার উত্তেজনা ছিল, যার গুরুত্ব সে তখন বোঝেনি। সকালে নরম রোদে এক টিউশনের উদ্দেশ্যে বের হয় ফারিয়া। মাথায় 6 পাট হিজাব গুছিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল সে। ঠিক তখনই হঠাৎ করে এক ছেলের মুখোমুখি পড়ে যায়। ছেলেটির পরনে ছিল লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি, হাতে একটি বালতি ভর্তি ভিজে কাপড়। দেখেই বোঝা যাচ্ছে সে ছাদে কাপড় শুকাতে যাচ্ছে। দুজনে একই সময়ে একে অপরকে পাশ কাটাতে গিয়ে একটু দ্বিধায় পড়ে যায়। ফারিয়া ডান দিকে সরতে যায়, ছেলেটিও যায় ডান দিকে। আবার ফারিয়া বাদিকে সরতেই ছেলেটিও যায় সেদিকে। যেন এক অদ্ভুত সমন্বয়হীনতার খেলা। মুহূর্তের জন্য দুজনে কিংকর্তব্য বিমূঢ়। ফারিয়া চোখ নামিয়ে নিয়ে শান্তভাবে একপাশে সরে দাঁড়ায়। ছেলেটিও লজ্জায় কিছু না বলে দ্রুত উপরের দিকে উঠে যায়, যেন কিছুই ঘটেনি। ফারিয়া নিচে নেমে গেটের দিকে এগিয়ে যায়। তখনও তার মনে একটু অস্বস্তি কাজ করছিল। ছেলেটিকে আগে কখনো দেখেনি। টিউশনিতে যাওয়ার পথে ফারিয়ার মনে পড়ে আব্বু বলেছিল এই মাসে নতুন ভাড়াটিয়া উঠবে। হঠাৎই মনে হলো এই ছেলেটাই কি সেই নতুন ভাড়াটিয়া। তার হাবভাব, পরনে বাসার আরামদায়ক পোশাক আর হাতে কাপড় ভরা বালতি, সবকিছুই যেন মিলিয়ে যাচ্ছে বাবার বলা বর্ণনার সঙ্গে। দিনের বেলা টিউশন শেষে বাসায় ফিরে ফারিয়া রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ মা ডেকে বলেন, ফারিয়া, নিচের বাসায় যে নতুন ভাড়াটিয়া উঠেছে ওর মা এসেছেন আজ। তোর বাবা বলল ছেলেটা বেশ ভদ্র, ছেলে নিজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে। মায়ের মুখে শোনা মাত্রই নিশ্চিন্ত হয়ে যায় ফারিয়া। সকালে সিঁড়িতে যে অদ্ভুত মুহূর্তটা হয়েছিল সে ওই ছেলেটি। কিন্তু সেই ভদ্র ছেলে সম্পর্কে ফারিয়ার মনে ঠিক কেমন ধারণা তৈরি হলো তা সে নিজেও জানে না।
রাতে নীরবতা ভেঙে আব্বুকে ডেকে ফারিয়া গম্ভীর কণ্ঠে বলল, আব্বু, কাজটা কিন্তু একদম ঠিক করনি তুমি। মতিন সাহেব কিছুটা বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন। কোন কাজের কথা বলছিস মা? ফারিয়া বিরক্ত ভঙ্গিতে বলল, তুমি ভাড়াটিয়াদের ছাদে ওঠার অনুমতি দিলে কেন? জানো না তোমার দুটি মেয়ে আছে? পুরুষ মানুষ ছাদে যাওয়া মানেই যে কোনো সময় আমাদের মুখোমুখি হয়ে যাওয়া। এটা কি তোমার উচিত হয়েছে? মতিন সাহেব একটু অসহায় মুখে গম্ভীর কণ্ঠে বলেন, আমি তো চাইনি এমন হোক মা, কিন্তু দেখ নিচতলা একদম অন্ধকার, ব্রিজে কাপড় শুকানোর মতো উপযুক্ত জায়গা নেই, তাই বাধ্য হয়ে ছাদ ব্যবহারের অনুমতি দিতে হয়েছে। ফারিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মেয়েদের নিরাপত্তার চেয়ে কাপড় শুকানোটা কি বেশি জরুরি ছিল আব্বু? মতিন সাহেব নিরুত্তর হয়ে মাথা নিচু করে বসে রইলেন। পরের কয়েকদিন ফারিয়া লক্ষ্য করল ছেলেটি খুব একটা বাড়ির বাইরে বের হয় না। এখন আর সকালবেলায় ছাদে কাপড় শুকোতে যেতে দেখা যায় না, তবে পরিবারের অন্যান্য সদস্যদের চলাচল আছে। তখন ফারিয়া বুঝতে পারে নিশ্চয়ই আব্বু কিছু বলেছে। তাছাড়া ফারিয়া চেষ্টা করে যতটা সম্ভব চোখে না পড়ে চলতে। সিঁড়িতে নামার সময় সাবধানে দেখে নেয় কেউ আছে কিনা। নতুন ভাড়াটিয়া নিয়ে ওর মনে কেমন যেন এক অজানা অস্বস্তি। একদিন বিকেলে মা যখন রান্নাঘরে ছিলেন তখন নিচতলা থেকে একজন মহিলা উপরে উঠে এলেন। বয়সে কিছুটা মধ্যবয়স্ক, মুখে মায়াবী হাসি। ফারিয়াকে দেখে জিজ্ঞেস করলেন, তোমার মা বাসায় আছে? ফারিয়া ভদ্রভাবে জবাব দিল। তারপর মাকে ডেকে দিল। একটু পরেই জানতে পারল এই ভদ্র মহিলাই সেই ছেলেটির মা। নাম তার সাগরিকা চৌধুরী। ভদ্রমহিলা চলে গেলেন। শাহানা বেগম মুখ ফিরিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, ছেলেটার নাম তাহাসান, খুব ভদ্র এবং পরিশ্রমী। ওর মা বলছিল ছেলেটা কোনো মেয়ের সঙ্গে মিশে না, সব সময় পড়াশোনা নিয়েই থাকে। আজকালকের ছেলেদের মাঝে এমন ভাব আছে। মায়ের কথা শুনে ফারিয়ার মনে হালকা একটা বিরক্তি জেগে উঠল। মানুষ ভদ্র হতেই পারে, তাই বলে এত মাথা ঘামানোর কি আছে? তবে মুখে কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল সে। দরজা খোলাই থাকলো, কিন্তু ফারিয়ার মনে যেন হালকা একটা বিরক্তির পর্দা নেমে এলো। ওদিকে শাহানা বেগম আর কিছু বললেন না। মেয়ের মুড বুঝে নিয়ে আবার রান্নার কাজে মন দিলেন। হাঁড়িতে তরকারির ঘ্রাণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো বাড়িতে। তাহসান মিয়াজি একজন মেধাবী তরুণ। ছাত্র জীবনে সে ছিল বরাবরই প্রথম সারির। ফলাফল দেখে যে কেউ বলবে ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সে এখনো একটা ভালো চাকরির সন্ধান পায়নি। তবে তাহসান থেমে থাকেনি। বেকার হলেও বসে নেই সে। ঘরে বসেই ছোটখাটো কাজ করে কিছু অর্থ উপার্জন করছে। সেই আয়ে কোনো মতে চলে যাচ্ছে মা বাবা আর ছোট বোনের খরচ। কিন্তু তাহসান জানে এভাবে আর কতদিন। জীবনের গতি এক জায়গায় আটকে থাকতে চায় না। আজ না হোক কাল তো তাকে বিয়েও করতে হবে। তখন তো এই সীমিত আয়ে সংসার চলবে না। এইসব ভাবনা তাকে প্রতিনিয়ত দুশ্চিন্তার গভীরে ডুবিয়ে দেয়। ভবিষ্যতের অনিশ্চয়তা আর পরিবারের দায়িত্ব মিলিয়ে তাহসান এখন এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। চাকরির চেষ্টা চলছে প্রতিদিনই, কিন্তু এখনো কোনো নিশ্চিত সুযোগ আসেনি তাহসানের হাতে। তাই বাধ্য হয়ে ঢাকার এই এক সস্তা ভাড়ার বাসায় ঠাঁই নিতে হয়েছে তাকে। নিজের মতো করে কিছু একটা করার তাড়না থাকলেও বর্তমান ব্যবস্থা যেন সবসময় টেনে ধরে তাকে। বাসাটা এমন এক গলির ভেতরে যেখানে সূর্যের আলো ঢোকার সুযোগ নেই। রুমগুলো ছোটেও চারপাশে এমন অন্ধকার আর ঘনত্ব যে দিনের বেলাতেও ঘরে বাতি জ্বালিয়ে থাকতে হয়। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো এই বাসায় কোনো আলো বাতাস প্রবেশের সুযোগ নেই। যেন দম বন্ধ হয়ে আসে। আর মশা, সেটাকে যেন বাসার স্থায়ী সদস্য বলা চলে। কয়েল, স্প্রে, মশারি সব ব্যবহার করেও তাদের তাণ্ডব থামানো যায় না। রাতের বেলা ঘুমানোর চেয়ে যুদ্ধ করাটাই যেন সহজ। বাড়িওয়ালার মেয়েদের জন্য ছাদে যাওয়াও নিষেধ তাহসানের। তবে তার মা আর বোন যেতে পারে, এটাই অনেক। এত কিছুর পরেও তাহসান হাল ছাড়ে না। ঘরের চারপাশে দেয়ালে ঠেস দিয়ে সে ভাবতে থাকে একদিন নিশ্চয়ই দিন বদলাবে। এই দুঃসময় একদিন শেষ হবে। আর সেই আশাতেই প্রতিদিন সে নিজেকে একটু একটু করে তৈরি করে যায়। অন্ধকার ঘরে বসেও ভবিষ্যতের আলোর পথ খুঁজে। কয়েক মাস পর সেদিন বিকেলটা ছিল একটু ভিন্ন রকম। আকাশটা সারাদিনই মেঘলা ছিল, কিন্তু ফারিয়া টিউশন শেষে বাসার পথে হাঁটা শুরু করেছিল নির্ভয়ে। ভাবছিল পৌঁছানোর আগে বুঝি বৃষ্টি নামবে না, কিন্তু হঠাৎ করে এক তীব্র দমকা হাওয়ার সাথে আকাশ যেন ধুয়ে দিতে লাগলো সবটা। বৃষ্টি শুরু হলো
অঝোর ধারায়। চারপাশে কোথাও ঠাঁই নেই, রাস্তায় দাঁড়ানোর মতো কোনো ছাউনি বা দোকান চোখে পড়ল না। কিছুটা সামনে দোকান থাকলেও সেখানে পুরুষ মানুষের সমাগম, তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই ফারিয়া বাসার দিকে হাঁটা শুরু করলো। 5-7 মিনিটের রাস্তা, তবুও এই সময়ে পুরো ভিজে যাবে এটা নিশ্চিত। হঠাৎ একটা পা দৌড়ে এসে থামলো তার পাশে। চোখের সামনে ছড়িয়ে গেল এক ছাতার ছায়া। ছেলেটি ভদ্রস্বরে বলল, ছাতাটা নিয়ে যান, না হলে জ্বর সর্দি লেগে যাবে। বছরের প্রথম বৃষ্টি শরীরের জন্য ক্ষতিকর হয়। ফারিয়া চমকে তাকিয়ে দেখে এই মুখটা তার অপরিচিত নয়। একদিন সিঁড়িতে মুখোমুখি হয়েছিল এই ছেলেটির সাথে। তাদের ভাড়াটিয়া। চোখে একরকম শান্ত ভদ্রতা, কণ্ঠে সতর্কতা, আর আচরণে এক ধরনের সম্মান। ফারিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আপনার ছাতা আমাকে দিয়ে দিলে আপনি নিজেই তো ভিজে যাবেন। ছেলেটি মৃদু হেসে জবাব দেয়, আমি ভিজলে অসুবিধা নেই, আপনি কেবল নিরাপদে বাসায় পৌঁছান, এটাই যথেষ্ট। সে মুহূর্তেই ফারিয়ার বুকের ভেতর যেন হালকা কাঁপুনি উঠল। না ঠান্ডায় না বৃষ্টিতে, এটা ছিল এক অচেনা অনুভূতি। তবে কথায় কথা বাড়ে। ফারিয়া কথা আর বাড়াতে চাইছে না, সেজন্য ছাতাটা নিয়ে বাসার দিকে রওনা দিল। কি মেয়েরে বাবা, মানুষ একটা ধন্যবাদ তো দেয়। বৃষ্টি মানেই যেন প্রকৃতির অশ্রুপাত নয়, বরং হৃদয়ের গোপন অনুভবগুলোর নরম পরশ। প্রতিটি ফোঁটা এসে মাটিতে পড়ে যেমন মিষ্টি সুর তোলে, ঠিক তেমনই কারো হৃদয়ে তুলে দেয় হারিয়ে যাওয়া কোনো মুহূর্তের স্মৃতি। যেদিন বৃষ্টি নামে সেদিন পৃথিবীটা একটু ধোয়া ধোয়া লাগে, রাস্তাঘাট ভিজে যায়, গাছপালা নতুন প্রাণ পায়, আর মানুষের মনের কোণে জমে থাকা আবেগগুলো যেন একে একে খুলে পড়ে। জানালার পাশে বসে থাকা কেউ তখন ভাবতে থাকে কারো কথা, যে এক সময় ছিল, অথবা যে কখনো আসেনি কিন্তু মনের ভেতর ঠিকই বাস করে। বৃষ্টির শব্দ অনেক কিছু বলে। কখনো সেটা হয় প্রিয় কারো মনে পড়া, কখনো আবার অব্যক্ত ভালোবাসার অনুরণ। এ যেন প্রকৃতি আর প্রেমিক হৃদয়ের গোপন যোগাযোগ। চোখের দেখা নয়, মনের অনুভবে লেখা হয় সে চিরন্তন কবিতা। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত যখন কেউ এসে নিঃশব্দে ছাতার নিচে জায়গা দেয়, কথা না বলেও চোখে রেখে যায় এক প্রশ্ন, তোমার পাশে হাঁটতে পারি? ছাতা নিয়েও নিচের অর্ধেক ভিজে যায় ফারিয়া, তবে মাথা ভিজেনি বলে সর্দি কাশি থেকে বাঁচা যাবে। এই বা কম কিসে? বাসায় ঢোকার সাথে সাথে শাহানা বেগম মেয়ে ভিজে গেছে দেখে বললেন, এই বৃষ্টির মধ্যে বের হতে গেলি কেন? বৃষ্টিটা থামলে বের হওয়া যেত না? আমি যখন বের হয়েছি তখন বৃষ্টি ছিল না আম্মু। তারপর মাকে ছাতাটা দেখিয়ে বলল, ছাতাটা বারান্দায় খুলে রাখ, শুকিয়ে যাবে। শাহানা বেগম ছাতাটা হাতে নিয়ে বলল, এটা তো আমাদের ঘরের ছাতা না, তোর ছাত্রীর বাসা থেকে নিয়ে এসেছিস নাকি? ফারিয়া সত্যিটা কিছুতেই বলবে না, যদি বলে তবে তার মা কি না কি ভেবে বসে থাকবে, সেজন্য ফারিয়া কপট রাগ দেখিয়ে বলল, আম্মু আমি ভিজা কাপড়ে দাঁড়িয়ে আছি, আর এইদিকে তুমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ। যখন জ্বর চলে আসবে তখন বুঝবে। শাহানা বেগম আর কিছু বললেন না এ বিষয়ে। মেয়েকে তাড়া দিয়ে বললেন, যা তাড়াতাড়ি কাপড় পাল্টে আয়। ফারিয়া মায়ের থেকে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে তাহসান কাক ভেজা হয়ে বাসায় ফিরল। জামা কাপড় ভিজে গা দিয়ে পানি পড়ছে, চুল থেকে টপ টপ করে টপকে পড়ে বৃষ্টির ফোঁটা। দরজা খুলে ভেতরে ঢুকতেই মা তাকে দেখে আটকে উঠলেন। কিরে, তুই না বাইরে থেকে ফিরে এসে ছাতা নিয়ে গেলি? বললে আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, তাহলে তোর ছাতা কোথায়? তাহসান একটু চুপ করেই দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর না দিয়ে শুধু ভেজা শার্টটা টানতে টানতে ভেতরের ঘরে চলে যেতে লাগলো। মা আবার ডাকলেন, তোর ছাতাটা গেল কোথায় বলতো? কিছু বলছিস না কেন? তাহসান ধীর গলায় জবাব দিল। মা বিস্ময়ের সাথে বললেন। তাহসান আর কিছু বলল না, চলে গেল নিচের ঘরে। কিন্তু সেদিনের সেই বিকেল, বৃষ্টি আর মেয়েটির চোখে লেগে থাকা সেই অদ্ভুত চাহনি, সব মিলে একটা নীরব গল্পের সূচনা হয়ে রইল তাহসানের হৃদয়ে। ফারিয়া আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না। যে মানুষটাকে একদিন ভালোবেসে জীবনটা উজাড় করে দিয়েছিল, সেই প্রাক্তন স্বামীর অবহেলায় তার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসা তার কাছে এখন শুধুই একটি ধোঁকা, একটি ফাঁকি। সিরাজের মতো মুখোশধারী পুরুষদের জন্য আজও সে নিঃশব্দে কাঁদে। এই একটাই সম্পর্ক যেন তার চোখের সামনে পুরো পৃথিবীর পুরুষ জাতিকে সন্দেহের চোখে দেখার জন্য যথেষ্ট হয়ে উঠেছে।
কেউ একটু ভালোবাসার হাত বাড়ালেই মনে হয় এও বুঝি সিরাজের মতোই, মুখে মধু মনে বিষ। বিশ্বাস শব্দটাই তার কাছে এখন আতঙ্কের আরেক নাম। যদিও ফারিয়া জানে পৃথিবীটা ভালো মন্দ মিলিয়েই চলে, সব পুরুষ সিরাজ নয়, তবুও অতীতের সেই তীব্র দহন আর অশ্রুজল আজও তার হৃদয়ে আগুন হয়ে ঝলসে দেয়। নতুন কাউকে বিশ্বাস করতে গিয়ে বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয় আবার যদি সেই ভুলটা হয়, আবার যদি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হয়। একদিন যাকে আপন ভেবে জীবন সাজাতে চেয়েছিল, সে প্রাক্তন স্বামীর অবহেলায় আজ তার হৃদয় শুধুই অবিশ্বাসের দেয়াল। ভালোবাসার নামে যে ঠকেছে, বিশ্বাসের বদলে পেয়েছে উপেক্ষা, তার পক্ষে কি আর সহজে কাউকে বিশ্বাস করা সম্ভব? সে চুপচাপ থাকে, নিজের ছোট্ট জগতে গুটিয়ে থাকে। ভালোবাসা, বিশ্বাস এসব শব্দ এখন তার কাছে এক একটা পোড়া পৃষ্ঠা, যারা কালি মুছে গেছে, কিন্তু যন্ত্রণা এখনো রয়ে গেছে। নিজেকে সে বারবার বোঝাতে চায়, তবুও মনে মানে না। প্রিয় কারো ছায়া পড়লেই আজ তার মনে হয় আবার বুঝি অন্ধকার আসে। পরের দিন বিকেলের দিকে টিউশনিতে যাবার প্রস্তুতি নিচ্ছিল ফারিয়া। আচমকা মনে পড়ে গেল তাহসানের ছাতাটি এখনো ওর কাছেই আছে। প্রথমে ভেবেছিল ছোট ভাইকে দিয়ে পাঠাবে, কিন্তু পরক্ষণে মনে হলো ও যদি আম্মুকে কিছু বলে বসে তাহলেই আম্মুর প্রশ্নবাণে পড়তে হবে। তার চেয়ে বরং নিজেই গিয়ে দিয়ে আসি। তাহসানের বাসার দরজায় নক করে ফারিয়া। কিছুক্ষণ পর দরজা খুললেন এক পরিচিত মুখ, সাগরিকা চৌধুরী। তিনি ফারিয়াকে চিনতে না পেরে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। ফারিয়া শালীন ভঙ্গিতে সালাম দিয়ে বলল, আন্টি, আমি মতিন সাহেবের বড় মেয়ে। সাগরিকা হালকা হেসে বললেন, ও আচ্ছা, মা ভেতরে এসো। না আন্টি, আমাকে এখনই যেতে হবে বলে ফারিয়া হাতের ছাতাটা বাড়িয়ে দিল। আপনাদের ছাতাটা ফেরত দিতে এলাম, নিন ধরুন। সাগরিকা চৌধুরী ছাতাটি হাতে নিলেন। চোখে মুখে একরকম বিস্ময় ভেসে উঠলেও সেটা চাপা দিয়ে শান্তভাবে ছাতাটা গ্রহণ করলেন। ফারিয়া আর কথা না বাড়িয়ে আবার সালাম দিয়ে চলে গেল। দরজা বন্ধ করে সাগরিকা কিছুক্ষণ ছাতাটার দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর এক নিঃশ্বাস ফেলে মনে মনে যা বোঝার বুঝে নিলেন। এই ছাতাটাই তো গতকাল তাহসান হাতে নিয়ে বেরিয়েছিল। নীরবে ছেলের ঘরে গিয়ে ছাতাটি আগের জায়গাতেই রেখে এলেন তিনি। এই কয়েকদিনে ফারিয়াকে যতবার দেখেছেন তাতে বুঝেছেন মেয়েটা শান্ত স্বভাবের এবং অত্যন্ত ভদ্র। তাই ফারিয়াকে ওনার ভীষণ ভালো লাগে। নিজের ছেলের বউ হিসেবে এমন কাউকে মনে মনে আশা করেন তিনি, কিন্তু ছেলেটার চাকরি পাওয়া নিয়ে সেসব আশা করতেও দ্বিধা করেন, কারণ ভালো চাকরি ছাড়া কোনো বাপ তার মেয়েকে বিয়ে দিতে চাইবেন না। এদিকে বাড়ির বাহিরে পা রেখে ফারিয়া মনে মনে ভাবল, আমার আম্মুর মতো ওনার মাও নিশ্চিত এক গাদা প্রশ্ন ছুড়ে দিবেন। যাকগে, তাতে আমার কি, ওনারটা উনি সামলে নিবেন। এইসব ভেবে আমার কাজ নেই। মাস পেরিয়ে বছর শেষের পথে ফারিয়ার দ্বিতীয় বর্ষের পরীক্ষা ঘনিয়ে আসে। তাই সব টিউশনি বাদ দিয়ে পড়ায় বেশ করে মনোনিবেশ শুরু করে সে। এবার যেমন করেই হোক ফার্স্ট ক্লাস পেতেই হবে, এই যেন পন্তার। অপরদিকে তাহসান প্রতিদিনই চাকরির জন্য ইন্টারনেটে ঘেটে ঘেটে আবেদন করে। এক একটা আবেদন পাঠানোর পর মনে মনে দোয়া করে এইবার হয়তো হবে, কিন্তু দিন যায় উত্তর আসে না। একদিন হঠাৎ করে একটা নামী কোম্পানি থেকে ফোন আসে ইন্টারভিউর জন্য। মুহূর্তেই আশার আলো ঝলমল করে ওঠে তাহসানের মনে। ইন্টারভিউর দিন সে খুবই প্রস্তুতি নিয়ে যায়। নিজের সবটুকু মেধা আর আত্মবিশ্বাস নিয়ে বোর্ডের সামনে দাঁড়ায়। প্রশ্নের উত্তর দেয় সাবলীলভাবে। বেরিয়ে এসে তার মনটা ভরে যায় আশায়, এইবার বুঝি ঘুরে দাঁড়ানোর পালা। কয়েকদিন পরেই আসে কাঙ্ক্ষিত ফোনটি। তাহসান চাকরিটি পেয়েছে। ঘরে যেন ঈদের আনন্দ নেমে আসে। মা আবেগে চোখ মুছতে মুছতে বলেন, আল্লাহ তোর দোয়া কবুল করেছেন বাবা। ছোট বোন লাফিয়ে উঠে আনন্দে। তাহসান মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে। বাবা নীরবে মুচকি হাসে, মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কারণ সব বাবারা চাইলেও নিজের আনন্দ দুঃখ প্রকাশ করতে পারে না। এবার তাহসান ঠিক করে প্রথম মাসের বেতন পেলেই এই বাসাটা ছেড়ে একটা ভালো বাসা নেবে তারা। সন্ধ্যার কোমল আলোয় দরজায় কড়া নাড়া পড়তেই শাহানা বেগম ধীরে ধীরে দরজা খুললেন। চোখ মেলতেই দেখলেন সাগরিকা চৌধুরী দাঁড়িয়ে, হাতে এক বাক্স মিষ্টি, মুখে প্রশান্তির মায়াভরা হাসি। তিনি এগিয়ে এসে বললেন, ভাবি, আমার ছেলেটা চাকরি হয়েছে, ভাবলাম এই খুশির খবরটা আপনাকে জানিয়ে আসি। মিষ্টি নিন, দোয়া করবেন ওর জন্য, যেন ও আরো অনেক দূর এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ। শাহানা বেগম মিষ্টি গ্রহণ করে আনন্দভরা কণ্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, খুবই সুখবর ভাবি, কিন্তু মিষ্টি আনার কি দরকার ছিল?
এমনিতেও দোয়া করি সব সময়। শুনেছি আপনার ছেলে অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের ফল একমাত্র আল্লাহই দেন, আর তিনি সুবিচারক। শাহানা বেগম নিয়ে বসালেন সাগরিকা চৌধুরীকে। বসিয়ে কিছু নাস্তা আনতে উদ্যত হলে সাগরিকা চৌধুরী তাকে বাধা দিয়ে বলেন, আমি এখন কিচ্ছু খাবো না, আপনি বসেন, গল্প করি। ওদের কথাবার্তার মাঝেই হঠাৎ বসার ঘরে ঢুকলো ফারিয়া। মুখে একরাশ তাড়াহুড়োর ছাপ, কিন্তু ভদ্রতা ভুলে যায়নি সে। আম্মু বলে ডাকতে ডাকতে চোখ পড়ল তাহসান এর মায়ের দিকে, সাথে সাথে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। তাহসানের মা মমতা ভরা কণ্ঠে সালামের জবাব দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, এসো মা বসো। যদিও ফারিয়ার পড়ার তাড়া ছিল, তবু আদব রক্ষা করে শান্তভাবে বসে পড়ল সে। সাগরিকা চৌধুরী তখন মুখ ভরিয়ে হাসি নিয়ে বলেন, জানো ফারিয়া, আমার ছেলেটা চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রম করেছে ছেলেটা। ফারিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো, এটা তো দারুণ খবর। সাগরিকা চৌধুরী স্নেহ ভরে বললেন, আমার ছেলেটার জন্য দোয়া কইরো মা, আর এই যে মিষ্টি এনেছি, খাবে কিন্তু। ফারিয়া হালকা মুস্কি হেসে মাথা নাড়ল। ফিয়ামানিল্লাহ। জি আন্টি, খাবো ইনশাল্লাহ। এরপর শাহানা বেগম ও সাগরিকা চৌধুরী গল্পে মেতে উঠলেন। তাদের আলোচনা গড়িয়ে গেল রান্না বান্না, বাজার দর, আত্মীয় স্বজন থেকে শুরু করে নানান সাংসারিক বিষয়। মাঝখানে কয়েকবার ফারিয়া কিছু বলার চেষ্টা করেও থেমে গেল। সে পড়ার দ্বারায় মন স্থির করে উঠতে পারছিল না। আবার মাঝখান থেকে উঠে যাওয়াটাও ভদ্রতা বিরুদ্ধ হবে ভেবে এমন দ্বিধায় পড়ে চুপচাপ বসে রইল। সময় যেন থেমে গেছে তার জন্য। ঠিক তখনই ভেতরের দিক থেকে মতিন সাহেবের গলা শোনা গেল, আরে মা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ডাক শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল ফারিয়া। মনে হলো মুক্তির নিঃশ্বাস ফেলল সে। উঠে দাঁড়িয়ে দ্রুত পা বাড়ালো রান্নাঘরের দিকে। পানি হাতে নিয়ে ফারিয়া গেল বাবার কাছে। গ্লাসটা বাড়িয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, আব্বু, তোমার আর কিছু লাগবে? মতিন সাহেব গ্লাসটা হাতে নিয়ে একটু হাসলেন। না রে মা, তুই গিয়ে পড়তে বস, তোকে ওখান থেকে উঠিয়ে আনার জন্য ডাকছি। তোর পরীক্ষার সামনে, আর তোর মা কিনা তোকে বসিয়ে রেখেছে ওখানে। ফারিয়া হালকা হাসল। আম্মুর দোষ নেই, নিচতলার আন্টি তো জানেন না আমার পরীক্ষা, তাই উনিই বসতে বলেছিলেন। মতিন সাহেব কিছুটা বিরক্ত মুখে বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তোর মা বলতে পারতো যে তোর পড়ার তাড়া আছে। যাক, তুই পড়তে বস এখন। ফারিয়া মাথা নেড়ে শান্ত গলায় বলল, আচ্ছা যাই। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে তাহসানের জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন সে প্রতিদিন নিয়ম করে সকালবেলা অফিসে যায়, জামাকাপড় গুছিয়ে পরিপাটি হয়ে বেরিয়ে পড়ে সময় মতো। চোখে একরাশ স্বপ্ন, মনে দায়িত্বের গভীর অনুভব। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তার মুখে থাকে এক শান্ত আত্মবিশ্বাসী হাসি, যেন নিজেকে নতুনভাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়েই এগিয়ে চলছে সে। নতুন এই পথ চলায় তাহসান দিন দিন আরো পরিণত হয়ে উঠেছে। তাহসানের অফিসে যাওয়া, কাজ শেখা সবই যেন ধীরে ধীরে তার জীবনের অভ্যস্ত নিয়মে পরিণত হলো। প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখেও একরকম তৃপ্তির ছাপ থাকে। সাগরিকা চৌধুরীর ছেলের মুখে সেই পরিশ্রম আর পরিণতির আভাস দেখে মনে মনে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে হেফাজতে রাখো, ওর কষ্ট যেন সার্থক হয়। সাথে প্রতিদিন তাহসানের জন্য পছন্দের খাবার রান্না করে রাখেন। ছেলের হাসি মুখ দেখলেই তার বুকটা ভরে যায়। তাহসানও মাঝে মাঝে মায়ের কাঁধে মাথা রেখে বলে। সাগরিকা চৌধুরীর চোখে তখন পানি এসে যায়। তিনি হাত তুলে বলেন, তুই শুধু সৎপথে থাকিস বাবা, আল্লাহ তোর জন্য উত্তমটাই রেখেছেন। এদিকে ফারিয়ার দিনগুলো কেটে চলেছে পড়ার চাপ আর প্রস্তুতির ব্যস্ততায়। সামনে ফাইনাল পরীক্ষা। সকাল থেকে রাত বই, খাতা আর নোটে ডুবে থাকে সে। মাঝে মাঝে ক্লান্ত চোখে ছাদে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন মনের কোথাও এক টুকরো শান্তি খোঁজে। তবে যত ব্যস্ততাই থাকুক, তাহসানের চাকরির খবর তার মন ছুঁয়ে গেছে। সে প্রায়ই ভাবে, আল্লাহ ওনার যেন সবকিছু ভালোভাবে এগোয়। উনি তো সত্যিই পরিশ্রম